শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭১। আরহাকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন আরুষি। আরহা নিজের মায়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়েই কান্নায় ভেঙে পড়ল। আরুষি নিজের মেয়েকে আগলে নিয়ে বলল, একদম কেঁদো না। কাদের জন্য কাঁদছ তুমি? যারা তোমার এই কান্নার কোনো মূল্যায়ন করেনি। তারা আরও এগোতে যাবে এমন সময় আফিফা খান, জাইদ, শায়রা সবাই এগিয়ে আসেন। জাইদ তাদের পথ আটকে বলে, মাম্মা, আরহা কোথায় যাচ্ছ তোমরা? তোমরা কোথাও যাবে না। পাপার আগের মাথায় কি বলেছে সেজন্য এভাবে বাড়ি ছেড়ে যাবে তোমরা? আফিফা খানও বলেন, এভাবে আমাদের সংসারটাকে একা ফেলে যেও না তোমরা। আরু, তুই অন্তত আমার কথাটা শোনো। সারা জীবন ধরে অনেক আপন মানুষকে হারিয়েছি, আমি এখন আর নতুন করে কাউকে হারানোর সাহস নেই। শায়রাও বলেন, আমি জানি আরহা ইচ্ছা করে ওর চাচ্চুকে মারেনি। এটা একটা দুর্ঘটনা ছিল। আমার ছেলে মেয়েরা তো অবুঝ, ওরা বুঝতে চাইছে না। আমি না হয় ওদের বুঝিয়ে বলবো, কিন্তু তোমরা এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যেও না প্লিজ। আরুষি সবার উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের আটকিও না, আমাদের যেতেই হবে। আরহাম ওর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তো। আফিফা খান বলেন, এর আগেও তুই জাইদকে নিয়ে এভাবে অভিমান করে চলে গেছিলি। আবারও সেই একই ভুলের পুনরাবৃত্তি করিস না। তো কি করব খালা? নিজের মেয়েকে দূরে চলে যেতে দেব একা একাজ? আমরা সবাই না হয় আরহামকে বোঝাব। ওর মাথা এখন গরম আছে, কিন্তু ওনার মাথা সবসময় গরমই থাকে। এ আর নতুন কি? ওনার মেজাজ দেখার কোনো শখ আমার নেই। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আমার মেয়ের অপমান আমি সইব না। শায়রা আরহার হাত ধরে বলেন, আরহা, তুই তোর মাম্মাকে বোঝা। তুমি যে আকাশ ভাইয়া আর আমিনা আপুর মতো আমাকে খুনি ভাবছ না, এটাই আমার কাছে অনেক চাচি। তুমি যাও, আমিনা আপুকে আগলে রাখো। এই অবস্থায় ওর তোমাকে দরকার। আমিনা তোর সাথে এত খারাপ ব্যবহার করল, তবুও তুই ওর কথা ভাবছিস। জাইদ বলে, তোমরা যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমিও থাকব না এখানে। আমিও চলে যাব তোমাদের সাথে। আরহা বলে ওঠে, না ব্রো, তুমি কি বলছো এসব? আমিনা আপু এখন প্রেগন্যান্ট। তোমাদের সন্তান আসতে চলেছে এই দুনিয়াতে, আর তুমি তাকে এই অবস্থায় একা ফেলে চলে যাবে, সেটা কি করে হয়? আরুষিও বলেন, আরহা ঠিক বলছে জাইদ। তুমি চিন্তা করো না, আমরা সামলে নেব সবকিছু। তুমি আমিনার পাশে থাকো। ও এখন রেগে আছে আর এটাই স্বাভাবিক। যে কোনো মেয়ে তার বাবাকে নিয়ে অনেক আবেগপ্রবণ থাকে। কাউকে নিজের বাবার মৃত্যুর জন্য দায়ী ভাবলে তার সাথে এমন ব্যবহার করাই স্বাভাবিক। তাই ওর প্রতি কোনো রাগ রেখো না। আফিফা খান বলেন, তাহলে তুই আমাদের কথা শুনবি না, তাই তো? আরও চলে যাবি নিজের মতো? হ্যাঁ খালা। বেশ, আমি তোদের আর আটকাব না, যা, সবাই চলে যা। বলেই তিনি অভিমান করে স্থান ত্যাগ করেন। শায়রাও চলে যান তাদের বিদায় দিয়ে। জাইদ কিছুতেই যেতে চাচ্ছিল না। আরুষি খান তাকে ধমকে ফেরত পাঠান। অতঃপর আরহার হাত ধরে বলেন, শক্ত হও আরহা। এখন সামনে আমাদের অনেক কঠিন পথ চলা বাকি। তবে চিন্তা করো না, তোমার মাম্মা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। নির্ঝর খান আরহামকে তখন থেকে বুঝিয়ে চলেছেন, এভাবে ভুল করো না আরহাম। যাও, নিজের স্ত্রী ও মেয়েকে ফিরিয়ে আনো। আমাদের সংসারটা এভাবে ভেঙে যেতে দিও না। এমন সময় জাইদও এসে বলে, মাম্মা আর সিস চলে যাচ্ছে পাপা। তুমি তবুও ওদের আটকাবে না? তোমার মাম্মাকে আমি যেতে বলিনি জাইদ, সে নিজের ইচ্ছায় যাচ্ছে। আমি কেন তাকে আটকাতে যাব? আর আরহার ব্যাপারে যা বলার আমি বলে দিয়েছি। ওর স্থান আর এই বাড়িতে হবে না। জাইদ আর কিছু বলতে যাবে এমন সময় আকাশ এসে বলে, জাইদ ভাইয়া, আমি তোমায় অনেক সম্মান করি, কিন্তু আজ একটা কথা না বলে পারছি না। তোমার চেয়ে বড় হিপোক্রেট আমি আমার জীবনে আর দুটো দেখিনি। যখন মাশরাফি ভাইয়াকে আব্বুর খুনে অভিযুক্ত করা হলো তখন তুমি তার উপর হামলে পড়লে। ঠিকভাবে তদন্ত না করে তাকে পুলিশের হাতে তুলে দিলে। সেই সময় আব্বুর ন্যায়বিচার নিয়ে অনেক কথা বললে।
আর আজ যখন তোমার নিজের বোনের সত্যটা প্রকাশ পেল তখন তুমি চাইছা আমরা সবাই তাকে ক্ষমা করে দেই। আকাশ, মুখ সামলে কথা বলো। আমার সিস কেমন সেটা তুমি জানো না। মাশরাফি ভাইয়াও তো অনেক ভালো মানুষ ছিলেন। তবুও তুমি শুধু নিজের ক্ষোভ মেটাতে তাকে পুলিশে তুলে দিয়েছিলে। জাহিদ এগিয়ে গিয়ে জাহিদের কলার চেপে ধরে। এমন সময় আমিনা এগিয়ে এসে আকাশকে জাহিদের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, একদম আমার ভাইউর গায়ে হাত তোলার সাহস দেখাবে না। ও ভুল কি বলেছে? আমিনা, আমাকে চোখ রাঙাচ্ছ কেন? সত্য কথাতে তো লাগছে তাই। তুমি কি এটা অস্বীকার করতে পারবে যে মাশরাফি ভাইয়ার নামে থানায় মামলা করার তোমার মূল উদ্দেশ্য আমার আব্বুর ন্যায়বিচার পাওয়া নয়, তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ ছিল? তুমি চাওনি যে মাশরাফি ভাইয়ার সাথে তোমার বোন আরহার বিয়ে হোক, তাই তুমি এসব আটকানোর জন্যই তার নামে মামলা করেছ, সবাইকে তার কাছে খারাপ করেছ। আর একটা শব্দ উচ্চারণ করবে না, না হলে আমি ভুলে যাব তুমি আমার বাচ্চার মা হতে চলেছ। হ্যাঁ, এখন এটাই তো বাকি রেখেছ। তোমার গর্ভে যদি আমার বাচ্চা না থাকত তাহলে আমি তোমাকে কি করতে? মারতে? তো মারো। কে মানা করেছে? চুপ, একদম চুপ। তোমার জন্য আমার সিস এবং মাম্মা এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবুও কি তোমার একটু অনুশোচনা হচ্ছে না? আমার কেন অনুশোচনা হবে? আমি তো বড় আম্মুকে বেরিয়ে যেতে বলিনি। আর আরহাকেও বেরিয়ে যাবার সিদ্ধান্ত বড় আব্বু দিয়েছে। আমরা তো বলিনি, আমরা শুধু বলেছি আরহা না বেরিয়ে গেলে আমরা চলে যাব। ভুল কি বলেছিলাম? নিজের আব্বুর খুনির সাথে কি এক ছাদের নিচে থাকা সম্ভব? তুমি হলে পারতে। একদম মুখ চালাবে না। তোমার জন্য আমার পরিবার শেষ হয়ে গেছে, আর এর ফল তোমায় ভোগ করতেই হবে। বলেই জাহিদ ক্ষোভে ফুঁসতে ফুঁসতে স্থান ত্যাগ করে। আরহাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আরুষি। এমন সময় হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি এসে থামে। আর সেই গাড়ি থেকে নেমে আসেন রাজীব হাসান। তাকে দেখেই আরুষি বলে ওঠেন, রাজীব ভাই। রাজীব হাসান বলে ওঠেন, আজ থেকে ২-৫ বছর আগে আমি তোমায় একা ছাড়িনি আরুষি। যখন তুমি নিজের পরিবার ছেড়ে এসেছিলে তখন তোমাকে আমি সামলেছিলাম। তাহলে আজ কিভাবে একা ছেড়ে দেই? আমি তো তোমার ভাই হি। নিজের বোনের খেয়াল তো রাখতেই হবে। আরুষির চোখে জল চলে আসে। যখন তার পরিবার তার পাশে নেই তখন আবারও রাজীব এসে দাঁড়াল তার পাশে। একটু পরই গাড়ি থেকে নামে মাশরাফি। তাকে দেখে আরহা অবাক হয়। মাশরাফি এসে আরহার কাঁধে হাত দিয়ে বলে, তুমি ভয় পেও না আরহা। আমরা সবাই তোমার পাশে আছি। নিজেকে একা ভাববে না। আরুষি বলে ওঠেন, তোমায় দেখে ভালো লাগছে মাশরাফি। এখন একমাত্র তুমিই পারবে আমার মেয়েকে সামলাতে। তুমি ওকে নিজের করে নাও। ওকে সামলাও। টু বি কন্টিনিউ। আপনারা কি মনে করেন আকাশ ও আমিনা ঠিক কথা বলছে আর দোষ জাহিদের বেশি? অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭২। আরহা ও আরুষিকে নিয়ে নিজেদের বাড়িতে এলেন রাজীব হাসান ও মাশরাফি। মিসেস রুমি এবং রিয়াসা তাদের দেখে অবাক হল। রিয়াসা আরহার কাছে এসে বলল, আরহা তুই? রাজীব হাসান বললেন, ওরা এখন এখানেই থাকবে, অনেক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে জানতে চান মিসেস রুমি? রাজীব হাসান সমস্ত ঘটনা খুলে বলেন। সব শুনে মিসেস রুমি ও রিয়াসা দুজনেই অবাক হয়। রিয়াসা আরহাকে বলে, আমার ভাইয়া তোকে এত ভালোবাসে যে তোর জন্য নিজের জীবন, ক্যারিয়ার সব কিছু এভাবে বাজিতে লাগিয়ে দিল। সত্যিই তুই অনেক ভাগ্যবতী আরহা, এমন ভালোবাসা সবার কপালে জোটে না। আরুষিও বলেন, একদম ঠিক বলেছ তুমি রিয়াসা। আমার মেয়েটা সত্যিই অনেক ভাগ্যবতী। মিসেস রুমি বলেন, কিন্তু আরহাকে তো সবাই শুধু শুধু ভুল বুঝছে, এসব ভুল বোঝাবুঝি তো মেটা দরকার। আরুষি বলেন, না, আমার মেয়েকে যদি ওরা ভরসা না করে তাহলে ওদের ভুল বোঝাবুঝি মেটানোর কোনো দায় আমার মেয়ের নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার মেয়েকে আমি একাই সামলে নেব। আমি একজন প্রতিষ্ঠিত সাইকোলজিস্ট, নিজের মেয়েকে আমি সামলে নেব। আমার কোনো সমস্যা হবে না। মাশরাফি বলে, আমিও আপনাদের পাশে থাকব আন্টি। সামনে আরহার এইচএসসি পরীক্ষা, ওকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ভালো ফলাফল অর্জন করতে হবে। আরহার স্বপ্ন ডাক্তার হওয়া, এই স্বপ্ন পূরণের পথে আমি ওর পাশে থাকব। মাশরাফির এমন কথা শুনে আরহার চোখে জল চলে আসে। রিয়াসা আরহার চোখের জল মুছিয়ে বলে, ধুর পাগল, এভাবে কাঁদছিস কেন? আমরা সবাই তোর পাশে আছি। তোকে মেডিকেলে চান্স পেতেই হবে। তুই যদি ডাক্তার হতে না পারিস তাহলে কিন্তু তোকে আমি ভাবি বলে মানব না। আমার ক্রিকেটার ভাইয়ের জন্য আমার ডাক্তার ভাবি লাগবে, বুঝলে? তাই এসব কান্নাকাটি বাদ দে, এখন যা পড়তে বস।
আরহা একটু স্বাভাবিক হয়ে বলে, আমাকে যে খুব জ্ঞান দিচ্ছিস তা তোর কি খবর? আমি একা না, তুইও তো এবার এইচএসসি দিবি। তোর কোনো প্রিপারেশন তো দেখছি না। রিয়াসা বলে, তুই তো জানিস আমার স্বপ্ন কি। আমি একজন গায়িকা হতে চাই। আমি আমার সেই স্বপ্নের পথে হাঁটব। পড়াশোনা আমার জন্য ম্যান্ডেটরি না। এমন সময় মিসেস রুমি এগিয়ে এসে রিয়াসার কান টেনে ধরে বলে, এসব বললে শুনব না। যাও গিয়ে পড়তে বসো। উফ মা, লাগছে, ছাড়ো। আচ্ছা, আমি পড়তে যাচ্ছি। হুম, আমার সামনে কোনো অজুহাত চলবে না। যাও, দুজনেই গিয়ে পড়তে বসো। রিয়াসা আরহাকে নিজের সাথে নিয়ে যায়। আরুষি রাজীব হাসানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমি এমনিতেই আপনাদের কাছে অনেক ঋণী। এই ঋণের বোঝা আর বাড়াতে চাই না। তাই ভাবছি কোনো ফ্ল্যাট যদি ভাড়া নেয়া যেত। মিসেস রুমি বলে ওঠেন, এসব আপনি কেমন কথা বলছেন? আপনি কি আমাদের পর? রাজীব তো আপনার ভাই হয়। এখানেই থাকুন না। সেটা ব্যাপার না ভাবি। কিন্তু মাশরাফি ও আরহার এনগেজমেন্ট হয়েছিল, এখনো বিয়ে হয়নি। এর মধ্যে যদি ওরা একসাথে একই ছাদের নিচে থাকে তাহলে এটা নিয়ে অনেক কথা হবে। আমি সেটা চাইছি না। তাই আর কি। রাজীব হাসান বলেন, তোমার চিন্তাটা ঠিক আছে। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আর হ্যাঁ, আরহা ও মাশরাফির বিয়েতে আমি দেরি করতে চাই না। আমি ভাবছি আরহার এইচএসসি পরীক্ষা আর এডমিশনটা মিটে গেলেই বিয়ের ব্যবস্থা করছি। মাশরাফি বলে ওঠে, কিন্তু আরহার পরিবারের বাকি সদস্যদের কি মতো আছে? তাদের ছাড়া কিভাবে এই বিয়ে হবে? আরুষি রেগে বলেন, যাদের আসার তারা আসবে। কাউকে তো জোর করে আনা যাবে না। কিন্তু বিয়েটা হবেই। আমি আরহার মা হিসেবে মতো দিচ্ছি। আশা করি এটাই যথেষ্ট হবে। আর কার অনুমতি লাগবে না। বুঝতে পারছ আমি কি বলছি? হুম, বুঝেছি। আরও একদম ঠিক বলেছে, বললেন রাজীব হাসান। তার মনে হয় আরুষির কথাই ঠিক। আরহাকে রুমে নিয়ে এসে স্বাভাবিক করার চেষ্টা করছিল রিয়াসা। কিন্তু আরহা স্বাভাবিক হতে পারছিল না। আরহা রিয়াসাকে বলে ওঠে, পাপা, আমি না আপু, আকাশ ভাইয়া ওরা কি কখনো আমায় ক্ষমা করবে না? ওদের কথা ভাবছিস কেন তুই? যারা তোর কথা ভাবে না তাদের কথা ভেবে তুই কি করবি? কিন্তু ওরা তো আমার আপনজন। ওদের কিভাবে আমি পর করি? রিয়াসা বুঝতে পারে আরহার মনের অবস্থা। তাই সে আরহার মন ভালো করার জন্য বলে, আচ্ছা, তাহলে চল আমি তোকে একটা গান শোনাই। গান শুনলে তোর মন একদম ভালো হয়ে যাবে। এটা বলেই সে গান গাইতে শুরু করে। রিয়াসা যখন গান গাচ্ছিল, আরহা চুপ করে তার দিকে তাকিয়েছিল। রিয়াসার মন ভালো করা কণ্ঠস্বর যেন আরহার ভেতরের মেঘগুলোকে কিছুটা হলেও সরিয়ে দিচ্ছিল। গান শেষ হলে আরহা একটা দীর্ঘশ্বাস ফেলে। আরহা বলল, জানিস, তোর গান শুনলে মনটা একটু হালকা হয়। কিন্তু আমার ভেতরে একটা কাঁটার মতো বিঁধে আছে যে আমার আপনজনেরা আমাকে ভুল বুঝছে। ওরা জানে না আমি কত অসহায় ছিলাম। ইচ্ছা করে কিছু করিনি। রিয়াসা আরহার হাত ধরে বলল, তুই কেন ওদের কথা ভাবছিস? যারা তোর বিপদে তোর পাশে ছিল না, বরং তোকে ভুল বুঝেছে, তাদের নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তোর মা আছেন, মাশরাফি আছে, আমরা আছি। আরহা চুপ করে রিয়াসার কথাগুলো সে বুঝতে পারছিল, কিন্তু বুকের ভেতরের কষ্টটা মোছা যাচ্ছিল না। তার চোখ আবার ছলছল করে উঠল। রিয়াসা আরহার মাথায় হাত বুলিয়ে দিল, আচ্ছা, বাদ দে এসব। এখনো অনেক সময় আছে। যখন সব ঠিক হয়ে যাবে, তখন দেখবি সবাই তোর কাছে ফিরে আসবে। এখন তোর প্রধান কাজ হলো পড়াশোনায় মনোযোগ দেওয়া। দেখবি, ডাক্তার হয়ে যখন তুই ওদের সামনে দাঁড়াবি, তখন ওরাই তোর কাছে ক্ষমা চাইতে আসবে। আরহা মুখ তুলে রিয়াসার দিকে তাকাল। রিয়াসার কথা একটা জোর ছিল, যা আরহাকে কিছুটা হলেও আশ্বস্ত করল। এদিকে নিচে ড্রিং রুমে রাজীব হাসান আরুষিকে বললেন, আরুষি, আমি আজই একটা ফ্ল্যাটের ব্যবস্থা করছি। তোমার কথাটাও ঠিক। ওদের বিয়ের আগে একই ছাদের নিচে থাকাটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আরুষি মাথা নেড়ে সায় দিলেন। বললেন, হ্যাঁ রাজীব ভাই, এটাই ভালো হবে। আর ওদের পড়াশোনার জন্য একটা শান্ত পরিবেশ দরকার। মাশরাফি এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে বলল, কিন্তু আন্টি, আরহার বাবার জন্য কি আমরা অপেক্ষা করব না? আরহার বাবা ছাড়া কি বিয়েটা সম্ভব? আরুষি কড়া চোখে মাশরাফির দিকে তাকালেন। বললেন, যে বাবা নিজের মেয়েকে বিশ্বাস করে না, বিপদের সময় তার পাশে থাকে না, তার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। আরহার জন্য আমিই যথেষ্ট। আরহার বাবা আসুক বা না আসুক, বিয়ে হবেই। মাশরাফি আর কোনো কথা বলল না। সে বুঝল আরুষি তার মেয়ের ব্যাপারে কতটা দৃঢ়প্রতিজ্ঞ।
রাজীব হাসান ও আরুষির সিদ্ধান্তকে সমর্থন করলেন। কিছুক্ষণের মধ্যেই রাজীব হাসান তার পরিচিত একজন রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে কথা বললেন। তারা দ্রুত একটি উপযুক্ত ফ্ল্যাটের খোঁজ দিতে রাজি হল। রাজীব হাসান সিদ্ধান্ত নিলেন, আজই তিনি আরুষি ও আরহাকে ফ্ল্যাট দেখতে নিয়ে যাবেন। সন্ধ্যা নামতেই রাজীব হাসান, আরুষি, আরহা ও মাশরাফি একটি ফ্ল্যাট দেখতে গেল। ফ্ল্যাটটা বেশ ভালো ছিল, পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশও ছিল। আরহা ফ্ল্যাটটা দেখে খুশি হল। মাশরাফি আরহার দিকে তাকিয়ে মৃদু হাসল। সে মনে মনে ভাবল, আরহার স্বপ্ন পূরণে সে সবসময় ওর পাশে থাকবে। এই নতুন জায়গায় নতুন করে সব শুরু করার একটা আশা দেখছিল আরহা। হয়তো এই নতুন শুরু তাকে পেছনের সব কষ্ট ভুলিয়ে দেবে। টু বি কন্টিনিউ। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৩। আরহা আরুষির সাথে এই নতুন ফ্ল্যাটেই নিজের জীবনযুদ্ধ শুরু করল। সামনেই তার এইচএসসি পরীক্ষা, তাই চাপ অনেক। আরহাকে পুরোদমে পড়াশোনায় মনোযোগ লিপ্ত করতে হল। জীবনের সব পিছুটান ভুলে তার সব ধ্যানজ্ঞান এখন শুধু পড়াশোনায়। ভালো রেজাল্টের আশায় সে সম্পূর্ণ মনোযোগে পড়ল। আরুষি নিজের মেয়েকে যথাসম্ভব সামলাল। তার মনে কোনো খারাপ চিন্তা আসতে দিত না। সব সময় আগলে আগলে রাখত। মাশরাফিও যথাসম্ভব খেয়াল রাখত। সাথে রিয়াসা তো রয়েছেই। তাদের বাড়ি থেকেও জাইদ, শায়রা ও তার দাদা-দাদি আরহার খোঁজ নিত। এতে করে আরহা অনেকটাই হালকা বোধ করল। এভাবেই সময় পেরিয়ে গেল। আরহার এইচএসসি পরীক্ষা শুরু হল। সে অনেক মনোযোগের সহিত সব পরীক্ষা দিল। দেখতে দেখতে পরীক্ষা শেষও হয়ে গেল। আরহার সব পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল, তাই সে অনেকটাই নিশ্চিন্ত। পরীক্ষার পরের দিনগুলো সে মাশরাফির সাথে মাঝে মাঝে ঘুরতে যেত। রাত জেগে অনেক কথা বলত। একই সাথে তখন থেকেই সে মেডিকেলের প্রিপারেশন নেওয়াও শুরু করেছিল। কয়েক মাস পর আরহার পরীক্ষার রেজাল্ট এলো। সে কিছুটা চিন্তিত ছিল, কিন্তু বরাবর ভালো ছাত্রী হওয়ায় তার মধ্যে আত্মবিশ্বাসও তুঙ্গে ছিল। আর আরহার রেজাল্ট ভালো এলো, গোল্ডেন এ পেয়েছে সে। আরহা ভীষণ খুশি হয়। আরুষি নিজের মেয়ের এই খুশি উদযাপন করে। সাথে মাশরাফিও। আরহা নিজের বাবা আরহামকে ফোন করে তার খুশির খবরটা দিতে চায়, কিন্তু আরহাম ফোন রিসিভই করে না। আরহা কষ্টে ডুবে যায়। আরুষি সেই সময় আরহাকে সান্ত্বনা দিয়ে বলে, যেই বাবা তোমার কথা ভাবে না তার কথাও তোমাকে ভাবতে হবে না। তুমি এখন পড়াশোনায় মন দাও। তোমার লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। তোমাকে একটা ভালো মেডিকেলে চান্স পেতে হবে। তবেই তোমার লড়াই পূর্ণতা পাবে। আরহা তার মায়ের কথায় কিছুটা শান্ত হল। এরপর মনোনিবেশ করল পড়াশোনায়। কিছু মাস খুব ভালোভাবেই মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এর মাঝে রাজীব হাসান নিশ্চিত ছিলেন যে আরহা মেডিকেলে চান্স পাবেই, তাই তো দেরি না করে রেজাল্ট পাবলিশের আগেই তিনি মাশরাফি ও আরহার বিয়ের কার্ড ছাপিয়ে নিলেন। আগামী মাসের শুক্রবারই আরহা ও মাশরাফির বিয়ে। আরহা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসেছিল নিজের রুমে। আজ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেবে। মাশরাফি ধীর পায়ে আরহার পাশে এসে বসল। তার কাঁধে হাত রেখে বলল, এত ভয় পাবার কিছু নেই। আমি নিশ্চিত ঢাকা মেডিকেলেই তোমার চান্স হবে। আরহা কিছুটা আশা পেল। একটু পরই রেজাল্ট ঘোষণা হল। আরহা নিজের রেজাল্ট দেখতেও ভয় পাচ্ছিল। মাশরাফি কম্পিউটারে আরহার রেজাল্ট চেক করে। আরহার বুক তখন কাঁপছিল। রেজাল্ট দেখেই মাশরাফি তাকায় আরহার দিকে। আরহার হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড়। সহসা মাশরাফি আরহাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি পারবে। তুমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছ আরহা। আরহার চোখে খুশির অশ্রু। রিয়াসাও এই আনন্দের খবরে ছুটে এসে নিজের বান্ধবীকে অভিনন্দন জানায়। সে নিজেও এইচএসসিতে পেয়েছিল। এখন আপাতত সে ভার্সিটিতে এডমিশনের চিন্তাভাবনা করছে। আরহার সাফল্যে সে ভীষণ আনন্দিত। আরুষি ছুটে আসলে আরহা গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে। আরুষি গর্বের সহিত বলেন, আমি জানতাম আমার মেয়ে সফল হবেই। রাজীব হাসান এসে বলেন, আমি তো আগে থেকেই নিশ্চিত ছিলাম যে আরহা ঢাকা মেডিকেলে চান্স পাবেই। এজন্য মাশরাফি ও আরহার বিয়ের কার্ডও ছাপিয়ে রেখেছিলাম। মাশরাফি ও আরহা দুজনেই লাজুক হাসে। রাজীব হাসান বলেন, অনেক মান অভিমানের পালা হয়েছে। এবার মাশরাফি আরহা তোমরা দুজনে মিলে খান বাড়িতে যাও। আরহার পরিবারকে ছাড়া ওর বিয়ে কিভাবে হবে? তোমরা গিয়ে ওদের আমন্ত্রণ জানাও। আরুষি বলে ওঠেন, এর কি প্রয়োজন রাজীব ভাই? ওরা শুধু শুধু আমার মেয়েটাকে আবার অপমান করবে, ওকে খারাপ কথা শোনাবে। আহ আরুষি, তুমি অভিমান করে আছো তাই এসব বলছ। কিন্তু আরহার কথাটা একবার ভাবো। ও এত সাফল্য পেল, কিন্তু একা একা ওকে সব সেলিব্রেট করতে হলো। ওর পরিবার পাশে নেই।
এখন ওর বিয়েতেও যদি কেউ না থাকে সেটা কেমন দেখায়। আর আজ ও এত বড় সাফল্য পেল, ঢাকা মেডিকেলে চান্স পেল, এটার জন্য হলেও তো পরিবারের সবাইকে মিষ্টিমুখ করানো উচিত। সাথে বিয়ের আনন্দ তো আছেই। মাশরাফিও বলে, আব্বু একদম ঠিক বলেছে। আরহা ওর পুরো পরিবারকে ছাড়া নিজের বিয়েতে কিভাবে আনন্দ করবে। আমি জানি ও মুখে না বললেও সবাইকে ভীষণ মিস করে। তাই আমরা গিয়ে পরিবারের সবাইকে আমন্ত্রণ করে আসব। আরুষি দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো, কিন্তু ওরা যদি এবার আমার মেয়েকে কোনোভাবে অপমান করে তাহলে আমি ওদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করব। জাহিদ খুশি হয়ে তার দাদি আফিফা খান ও চাচি সায়রা খানকে বলে, দাদি, চাচি, তোমাদের জন্য অনেক বড় সুখবর আছে। আমার সিস আরহা ও ঢাকা মেডিকেল চান্স পেয়েছে। দুজনেই খুশি হয়। আফিফা খান বলেন, আমি জানতাম ও পারবে। আমার পর আমার ফ্যামিলিতে কতদিন পর একজন নতুন ডাক্তার হলো, আমি খুব খুশি। সায়রা আফসোস করে বলেন, ইস, আজ যদি আমান বেঁচে থাকত কত আনন্দ পেত। ওর তো ইচ্ছা ছিল নিজের ভাইজিকে ডাক্তার হিসেবে দেখবে। যদি সবকিছু ঠিক থাকত আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। এমন সময় আকাশ ভার্সিটি যাবার জন্য বের হচ্ছিল। সে এখন ঢাকা ভার্সিটিতে আইন নিয়ে পড়ছে। সে থেমে গিয়ে বলে, কি ব্যাপার, সবাই এত খুশি কেন? সায়রা বলেন, খুশি হব না? আরহা মেডিকেলে চান্স পেয়েছে। একটা খুনির জন্য তোমাদের এত আনন্দ কেন বুঝি না। সায়রা রেগে বলেন, এসব তুই কি বলছিস আকাশ? ও তোর বোন হয়। এভাবে বলিস না। আমার একমাত্র বোনও আমিনা আপু। আর কেউ না। বলেই সে বের হতে যাবে, এমন সময় মাশরাফি ও আরহা বাড়িতে প্রবেশ করে। আকাশের কথা শুনে আরহার পা থমকে যায়। জাহিদ অবাক হয়ে বলে, সিস, তুমি? মাশরাফি ব্যাপারটাকে সহজ করতে বলে, আরহা নিজের সাফল্য আপনাদের সাথে উদযাপন করতে এখানে এসেছে। আর সামনে আমাদের বিয়ে, সেটার আমন্ত্রণ জানাতেও। এমন সময় আমিনা সেখানে এসে হুঙ্কার দিয়ে বলে, এই মেয়েটার কিভাবে সাহস হলো এই বাড়িতে আসার? ও কিভাবে মনে করল যে ওর মতো একটা খুনির সাফল্য আমরা উদযাপন করব বা ওর বাড়িতে যাব? আমিনা এখন 9 মাসের প্রেগন্যান্ট। কোনো রকমে সে এলো হেলে দুলে। আরহা অস্ফুট স্বরে বলল, আমিনা আপু, চুপ, একদম চুপ। আমি তোমার কেউ না। জাহিদ বলে ওঠে, আমার সিসের সাথে ভালোভাবে কথা বলো আমিনা। একজন খুনির সাথে আমি ভালোভাবে কথা বলতে পারব না। এমন সময় আরহাম খান সেখানে এসে বলেন, কি হয়েছে? কি নিয়ে এখানে এত ঝামেলা হচ্ছে? আরহাকে দেখেই তিনি থমকে যান। আমিনা এগিয়ে এসে বলে, দেখো বড় আব্বু, এই খুনিটা আবার এই বাড়িতে এসেছে। আর সবাই চাইছে ওর সাফল্য আমরা উদযাপন করি। আজ তুমি যা বলার বলে দাও। আমি আর আকাশ সবার চোখে খারাপ হয়ে গেছি। তুমি যদি বলো আরহা এই বাড়িতে ফিরে আসুক, আর আমরা চলে যাই এই বাড়ি থেকে। আরহাম খান চোয়াল শক্ত করে বলেন, আমার যা বলার আমি অনেক আগেই বলেছি। তবু কেন এই মেয়ে নির্লজ্জের মতো এই বাড়িতে এসেছে? আরহা অস্ফুট স্বরে বলে, পাপা। জাহিদ বলে, এসব তুমি কি বলছো পাপা? আরহা আমার বোন, তোমার মেয়ে। ওর সাফল্য আমরা উদযাপন করব না? আমার কোনো মেয়ে নেই। মরে গেছে ও আমার জন্য। আরহার চোখে জল। মাশরাফি এগিয়ে এসে বলে, আমরা আমাদের বিয়ের জন্য আপনাদের দোয়া চাই। সেজন্যই। আরহাম খান বলেন, দোয়া নেই। এই মেয়ের জন্য আমার অভিশাপ রইল। ও জীবনেও সুখী হতে পারবে না, জীবনেও না। টু বি কন্টিনিউ। অসরুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৪। আরহা হতবাক চোখে নিজের বাবার দিকে তাকিয়ে। মাশরাফিও আরহার দিকে তাকিয়েছিল। এমন সময় আরুষি চলে আসেন। তিনি এসেই বলেন, কি বলেছিলাম তো, এখানে এসে কোনো লাভ নেই, এত অপমান সহ্য করতে হলো শুধু শুধু। আরহা আরুষিকে দেখেই তাকে গিয়ে জড়িয়ে ধরে। আরুষি নিজের মেয়েকে আগলে নিয়ে বলে, তোমাকে আগেই বলেছি যাদের কাছে তোমার কোনো মূল্য নেই সেখানে এসে কোনো লাভ নেই, কিন্তু তুমি আমার কথা শুনলে না, এখন দেখলে তো এর ফল। আরহাম বলে ওঠেন, নিজের মেয়েকে এখানে কেন পাঠিয়েছ তুমি? খুব তো ভাব দেখিয়ে বেরিয়ে গেলে। তাহলে এখন আবার এসব নাটকের মানে কি? আমি ওদের বারণ করেছিলাম। কিন্তু ওদের বিবেকের জন্য ওরা ছুটে এসেছিল। তার ফল তো ওরা পেল। আরুষি আরহা ও মাশরাফিকে নিয়ে বেরিয়ে আসে। আর বলে, আমার মেয়ের বিয়েতে তোমায় আসতে হবে না আরহাম। এমন সময় জাহিদ বলে ওঠে, আর কেউ না গেলেও আমি নিজের সিসের বিয়েতে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। আফিফা খানও বলেন, আমিও নিজের নাতনির বিয়েতে যাব। সায়রা খান বলেন, আমিও যাব আরহার বিয়েতে। আমিনা হতাশ স্বরে বলে, আম্মু তুমিও?
তোদের মতো আমি কাণ্ডজ্ঞানহীন হতে পারব না। আরহার বিয়েতে আমি যাবই। আমাকে তোরা আটকাতে পারবি না। আকাশ বলে, যার যাবার যাও, আমরা আটকাব না। মায়ের থেকে মাসির দর্দ বেশি হলে তো কিছু করার নেই। আরুষি বলেন, তোমাদের যার যার আসতে মন চায় তোমরা আসিও। আমি এখন নিজের মেয়েকে নিয়ে যাচ্ছি। বলেই তিনি আরহা ও মাশরাফিকে নিয়ে রওনা দেন। কিছুদিন পর মাশরাফি ও আরহার বিয়ের আয়োজন পুরোদমে শুরু হয়েছে। আজকে রাতে তাদের বিয়ে। এখন বর্তমানে গায়ে হলুদের প্রস্তুতি চলছে। আরহা গায়ে হলুদের সাজে সেজে উঠেছে। তাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তবে আরহার মনে মোটেই আনন্দ নেই। কারণ তার এই খুশির দিনে তার পরিবারের সিংহভাগ মানুষ উপস্থিত নেই। আরুষি সবকিছু তদারকি করছেন। রিয়াসা এসে দাঁড়ায় আরহার পাশে। আরহার মন খারাপ টের পেয়ে তাকে জড়িয়ে ধরে বলে, গায়ে হলুদের দিন এরকম মন খারাপ করে থাকিস না তো। একটা ছবিও ভালো আসবে না। আরহা অশ্রুসিক্ত নয়নে বলে, তুই তো বলেছিলি রিউ, আমি মেডিকেলে চান্স পেলে আবার আমার পরিবার আমায় কাছে টেনে নেবে। সেটা কোথায় হলো? তারা তো আমায় এখনো পর করে রেখেছে। আর হয়তো কখনো আমায় কাছে টানবে না। আরহার কণ্ঠ ফোপাতে থাকে। একটু পর আরুষি এসে বলেন, শোনো আরহা, যত কাদার এখন কেঁদে নাও। অনুষ্ঠানে তোমার কোনো কান্না আমি দেখতে চাই না। যারা তোমার কথা ভাবে না তাদের জন্য তুমি কেন কাঁদছ? কি আমিও তো পরিবার ছেড়ে এসেছি তোমার জন্য। আমি কি কাঁদছি? আরহা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু মাম্মা। কোনো কিন্তু নয়। গায়ে হলুদের প্রস্তুতি নাও। রিয়াসা, তুমি ওকে এই গাঁদা ফুলগুলো দিয়ে সাজিয়ে দাও তো। আর এই হলুদ শাড়িটাও পরিয়ে দিও। রিয়াসা আরহাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। গায়ে হলুদের সাজে তাকে অনেক সুন্দর লাগছিল। আরহা নিজের মায়ের কথায় বুকে পাথর চাপা দিয়ে কান্না বন্ধ করে। এরপর অনুষ্ঠানস্থলে যায়। আরহার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। আরহা একটা মেকি হাসি মুখে আনে। হঠাৎ করে জাইদ, আফিফা খান, শায়রা ও নির্ঝর খান সবাই চলে আসে। তাদের দেখে আরহা খুশি হয়ে বলে, তোমরা এসেছ। আফিফা খান এগিয়ে এসে আরহার গালে হলুদ দিয়ে বলেন, আজ আমার নাতনির জীবনে এত স্পেশাল একটা দিন, আর আমি না এসে পারি। নির্ঝর খানও এসেছেন। আফিফা খান হুইল চেয়ারে করে তাকে নিয়ে এসেছেন। তিনি বলেন, আমিও এসেছি দিদিভাই। তোমাদের সবার সাথে আনন্দ করব বলো। জাইদ বলে, আমার সিসের গায়ে হলুদে কোনো ত্রুটি থাকতে দেব না। আমরা সবাই ভীষণ আনন্দ করব। শায়রা খান এগিয়ে এসে বলেন, তোমার চাচ্চুর মৃত্যুর জন্য যে তুমি দায়ী নও এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যা হয়েছে সেটা নিছকই একটা দুর্ঘটনা, এটা যে কারো সাথে ঘটতে পারে। কিন্তু তোমার পাপা আর আমার ছেলে মেয়ে তারা যেন এটা মানতেই চাইছে না। তারা নিজের জেদে অটল। যাই হোক, আজকে খুশির দিনে আমি আর এসব মনে করাতে চাই না। তুমি আনন্দ করো। আমরা সবাই তোমার এই আনন্দে অংশীদার হব। একে একে সবাই আরহার গায়ে হলুদ মাখায়। আরহার জীবনে যে অতৃপ্তি ছিল তা যেন কিছুটা হলেও পূর্ণতা পায়। মাশরাফির গায়ে হলুদের অনুষ্ঠানও চলমান ছিল। জাইদ সেখানে উপস্থিত হয়। মাশরাফি জাইদকে দেখে অবাক হয়। জাইদ এগিয়ে এসে বলে, আমি জানি তুই আমাকে এখানে দেখে অবাক হচ্ছিস, কিন্তু সত্যি বলতে আজ আমায় এখানে আসতেই হতো। ছোটবেলা থেকে আমি তোকে অকারণে হিংসা করেছি, তোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছি। অথচ সেই তুই আমার বোনকে বাঁচানোর জন্য নিজের জীবন, ক্যারিয়ার সব বাজি রাখলি। তোকে কৃতজ্ঞতা জানানো কিংবা ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। শুধু তোর কাছে এটুকুই চাওয়া, এভাবেই আমার বোনকে আগলে রাখিস। আমি জানি আমি ভাই হিসেবে, একজন ছেলে হিসেবে ব্যর্থ। না আমি নিজের বোনকে আগলে রাখতে পেরেছি, না তো নিজের মাকে। তুই সব দায়িত্ব পালন করছিস। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। ক্ষমার যোগ্যও আমি না। তবুও আমি সব কিছুর জন্য তোর কাছে ক্ষমা চাইছি। মাশরাফি জাইদের কাঁধে হাত রেখে বলে, এতটা অপরাধবোধ রাখিস না মনে। আমি তোর ব্যবহারে সেরকম কিছু মনে করিনি। তবে এতদিন যা করার করেছিস, এখন এর পুনরাবৃত্তি যেন না ঘটে। আমার জন্য আর নিজের বোনের জন্য দোয়া করিস। আর পারলে নিজের বাবা স্ত্রীকে একটু বোঝাস আরহার পরিস্থিতিটা। সবাইকে হারিয়ে ও এখন বড্ড অসহায়। এই মুহূর্তে ওকে তোদের অনেক বেশি দরকার। আচ্ছা, আমি চেষ্টা করব। এরপর জাইদ মাশরাফির গায়ে হলুদ ছোঁয়ায়। এতে তাদের মধ্যে এতদিন ধরে জমা শত্রুতার বরফ যেন গলতে শুরু করে। আরহাকে ঘিরে বসে আছে আফিফা খান, শায়রা ও আরুষি। তাদের সাথে শায়রাও আছে। সবাই মিলে গায়ে হলুদ সম্পন্ন করার পর একসাথে বসে গল্প করছে। আজকের দিনে নিজের অতীতের কথাগুলো মনে করলেন আফিফা খান।
নিজের সাথে নির্ঝর খানের সংসার, নিজের বোন আরিশার কথা খুব মনে পড়ছে তার। আফিফা খান দীর্ঘশ্বাস ফেলে বলেন, আজ আমার বনুটা বেঁচে থাকলে যে কি খুশি হতো। ওর নাতনির বিয়ে আজ। নিজের মায়ের কথা শুনে আরুষিও আবেগপ্রবণ হয়ে পড়ে। চোখের জল মুছে বলেন, আমিও আম্মুকে খুব মিস করছি বড় খালাম্নি। সাথে পাপাকেও। আরহা তার মাকে এভাবে আবেগপ্রবণ হতে দেখে নিজের অনুভূতি লুকায়। প্রত্যেক মেয়ের কাছে তার বাবা এক মস্ত আবেগের নাম। আরহার কাছেও তার বাবা আরহাম খান আবেগের নাম। অথচ বিয়ের মতো জীবনের এত বড় একটা অধ্যায়ে তার বাবা তার পাশে নেই। নিজের মনের দুঃখ আরহা কোনোভাবেই প্রকাশ করতে পারছিল না। জাইদ এলো একটু পর। সে এসেই বলল, আমি জানি আরহা, তুমি হয়তো পাপাকে মিস করছ। কোনো ব্যাপার না, আমি তোমার ব্রত আছি। আমি সব সময় তোমার পাশে থাকব। আমি থাকতে কোনো কষ্ট তোমায় স্পর্শ করতে পারবে না। আরহা কিছুটা স্বস্তি পায় নিজের ভাইয়ের কথায়। জাইদ আরও বলে, এবার এই গোমরা মুখ দূর হয় একটু হাসো। বিয়ের কনের মুখ গোমরা মানায় না। আনন্দ করো, খুব আনন্দ করো। টু বি কন্টিনিউ। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৫। আরহা ও মাশরাফির বিয়ের আয়োজনে সেজে উঠেছে চারিদিক। উৎসবের আমেজ ছড়িয়ে যাচ্ছে সবার মনে। আরহাকে ঘিরে ধরেছে আরুষি, রিয়াসা, শায়রারা। এছাড়া তার আরও কিছু বান্ধবী। আরহা বিয়ে উপলক্ষে অনেক সুন্দর একটা লাল বেনারসি পরেছে। তার রূপের জৌলুস যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই বেনারসি। আরহাকে দেখে রিয়াসা প্রশংসা করে বলে, তোকে আজ যা সুন্দর লাগছে না। আমি নিজে মেয়ে হয়ে তোর উপর ক্রাশ খেয়ে যাচ্ছি। ভাইয়ার যে কি হবে। তার কথা শুনে সবাই হেসে ফেলে। আরুষি মেয়ের কপালে চুমু দিয়ে বলেন, আমার ছোট্ট মেয়েটা কখন এত বড় হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। সে এখন মেডিকেল স্টুডেন্ট। আজ থেকে একজন স্ত্রীও হয়ে যাবে। আজও আমার সেই দিনগুলো মনে পড়ে যখন তুমি হামাগুড়ি দিয়ে বেড়াতে। আমার শান্তশিষ্ট লাজুক মেয়েটার আজ বিয়ে। আমার জন্য দোয়া করো মাম্মা। পাপা তো নেই, এখন তুমিই আমার। আজকের এই খুশির দিনে ওই লোকটার কথা বলার দরকার নেই। তুমি নিজের বিয়েতে মন দাও। শায়রা দীর্ঘশ্বাস ফেলে। তাদের সংসার এক মুহূর্তেই কেমন মলিন হয়ে গেল। শায়রা হারালেন তার স্বামী আমানকে। এদিকে আরহাম ও আরুষিও একে অপরের থেকে দূরে চলে গেল। শায়রার চোখে জল চলে আসে এসব ভেবে, তবুও তিনি আরহার খুশির দিনে কাঁদতে চান না জন্য অনেক কষ্টে চোখের জল আড়াল করলেন। কিছু সময় পর জাইদ আসে। জাইদ এসেই বলে, বাহ, সিস বিয়ের সাজে প্রস্তুত। আরুষি মাথা নাড়িয়ে হ্যাঁবোধক ইশারা করে। জাইদ বলে, আমি এই মুহূর্তে দেখে আসলাম মাশরাফিও প্রস্তুত সাদা রঙের কারুকাজ করা শেরওয়ানি পরে। দুজনকে সত্যি অনেক সুন্দর মানাবে। আরহা লাজুক হাসে। জাইদ সবার উদ্দেশ্যে বলে, আমি আমার সিসের সাথে একান্তে কিছু কথা বলতে চাই। খুব ভালো হয় যদি তোমরা আমাদের একটু স্পেস দাও। জাইদকে আরহার সাথে কথা বলতে দেওয়ার জন্য সবাই বেরিয়ে গেল। জাইদ আরহার সামনে এসে বলল, আমায় ক্ষমা করে দিও সিস। আমি তোমাকে দেয়া কথা রাখতে পারিনি। অনেক চেষ্টা করেও পাপাকে এখানে আসতে রাজি করাতে পারিনি। আরহা দীর্ঘশ্বাস ফেলে। সেই জাইদকে বলেছিল কোনোভাবে আরহামকে রাজি করাতে যেন সে তার বিয়েতে আসে। আরহা তবু হার মানতে রাজি না। সে বলে, তুমি পাপার সাথে আমার একবার কথা বলার ব্যবস্থা করে দাও ব্রো। আমার বিশ্বাস, আমার সাথে কথা বললে পাপার মন গলবে। এসবের কোনো প্রয়োজন নেই আরহা। পাপা যদি আবার তোমাকে কথা শোনায় তাহলে বিয়ের দিন তোমার মন খারাপ হয়ে যাবে। আমি সেটা চাই না। তুমি একবার কল করো প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। অগত্যা জাইদ ফোন করে। আরহাম ফোনটা রিসিভ করে বলে, কেন ফোন করেছ জাইদ? আমি তো বলেই দিয়েছি, তোমাদের যার যার বিয়েতে যাবার যাও, আমাকে জোর করো না। ফোনটা স্পিকারে ছিল তাই আরহা বলে ওঠে, পাপা। আরহাম কোনো প্রত্যুত্তর করে না। আরহা বলে, তুমি আমার উপর যতই রাগ করে থাকো তুমি আমার পাপা। আমার বিয়েতে তুমি থাকবে না সেটা কি করে হতে পারে? জাইদ, ওই মেয়েটাকে বলে দাও, আমি ওকে আর নিজের মেয়ে ভাবি না। তাই ওর বিয়ে হোক বা ও যাই হোক আমার কিছু যায় না। এমনকি ও যদি মরেও যায় তবুও আমি ওকে দেখতে যাব না। পাপা। আরহার গলা ধরে আসে। জাইদ ফোনটা রেখে দেয়। আরহা ফ্লোরে বসে হাঁটুতে মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। জাইদ আরহার পাশে বসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, এভাবে কেঁদো না সিস। সব মেকআপ নষ্ট হয়ে যাবে। আজ তোমার খুশির দিন। এভাবে কাঁদলে লোকে কি বলবে? কিন্তু আরহা নিজের কান্না থামাতে পারে না। পাপা, এটা কি বলব্রো? উনি কিভাবে আমার মৃত্যু কামনা করতে পারলেন? পাপারা কি এমন হয়?
এমন সময় মাশরাফি সেখানে চলে এলো। আরহাকে এভাবে কাঁদতে দেখে তার আর কিছু বুঝতে বাকি থাকল না। মাশরাফির চোয়াল শক্ত হল। সে হাত মুষ্টিবদ্ধ করে সামনে এগিয়ে এসে জাহিদকে বলল, তোর বাবাকে ফোন কর, ওনার সাথে আমি কথা বলব। জাহিদ বলে, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ? যা বলছি তাই কর। জাহিদ আবার আরহামকে ফোন করে। মাশরাফি ফোনটা নেয়। আরহাম ফোন রিসিভ করে বলে, আবার কেন ফোন করেছ? ওই মেয়েকে বলে দাও আমি যাব না। মাশরাফি বলে, আপনাকে আসতেও হবে না। যেই বাবার জন্য তার মেয়েকে নিজের বিয়ের দিন কাটতে হয় তার তো বাবা হবারই কোনো যোগ্যতা নেই। এমন বাবাকে বিয়েতেও থাকতে হবে না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আজ নিজের মেয়েকে আপনি যতটা কষ্ট দিচ্ছেন এর থেকে কয়েক গুণ বেশি কষ্ট আপনি ফিরে পাবেন। একসময় নিজের স্ত্রী সন্তানকে কাছে পাওয়ার জন্য আপনাকে আফসোস করতে হবে, কিন্তু তাদের সান্নিধ্য আপনি পাবেন না। বলেই আরহামকে কিছু বলার সুযোগ না দিয়ে সে ফোন রেখে দেয়। এরপর আরহাকে টেনে তুলে তার দিকে টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, নিজের চোখের জল মুছে নাও আরহা। তোমার এই চোখের জল অনেক দামি। যার তার জন্য এটা নষ্ট করো না। আজকের এই কান্নাই যেন তোমার শেষ কান্না হয়। আজকের পর আমি তোমায় আর কখনো কাঁদতে দেখতে চাই না। আরহা কাপা কাপা হাতে টিস্যু নিয়ে চোখের জল মুছে। মাশরাফি বলে, গুড গার্ল। জাহিদ মাশরাফিকে তার বোনের জন্য এত যত্নশীল হতে দেখে খুব খুশি হয়। সে নিশ্চিত হয় যে তার বোন অনেক সুখী হবে। তাই তো মাশরাফির হাত ধরে বলে, আমার বোনটাকে এভাবেই সবসময় আগলে রাখিস। কোনো কষ্ট যেন ওকে কখনো স্পর্শ করতে না পারে। মাশরাফি ও আরহা দুজনেই বিয়ের আসরে উপস্থিত। দুজনের দৃষ্টি একে অপরের দিকে নিবদ্ধ। কাজী সাহেব বিয়ের সমস্ত কার্যক্রম শুরু করেন। মাশরাফি ও আরহা দুজনেই হাসিমুখে ছিল। আরহা মাশরাফির কথাই মেনেছে। নিজের কষ্ট লুকিয়ে হাসছে সে। একটু পর কাজী সাহেবের আদেশে আলতো স্বরে কবুল বলার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হল দুজন মানুষ। তাদের ভালোবাসা যেন পূর্ণতা পেল। পূর্ণতার আনন্দ যেন আরও বেশি। সেই আনন্দই ছেয়ে গেল আরহা ও মাশরাফিকে। বিয়ে সম্পন্ন হতেই রাজীব, মিসেস রুমি, আরুষি সবাই মিষ্টিমুখ করলেন। আরহা ও মাশরাফি বাড়ির সব বড়দের কাছে দোয়া নিতে গেল। প্রথমেই তারা গেল নির্ঝর খানের কাছে। নির্ঝর খান হুইল চেয়ারে বসেছিলেন। তিনি প্রাণভরে দোয়া করে বলেন, খুশি হও, সবসময় একে অপরের সাথে থেকো। এরপর একে একে আফিফা খান, শায়রা, আরুষি, রাজীব হাসান, রুমি সবাই তাদের দোয়া করেন। নির্ঝর খান আফিফা খানের কাছে নিজের দুঃখ প্রকাশ করে বলেন, আমার ছেলেটা একদম আমার মতোই হয়েছে তাই না আফিফা? কিন্তু আমার ভুলের পুনরাবৃত্তি ও কিভাবে করতে পারল? ও কি দেখেনি কিভাবে আমার ভুলের জন্য ওর আর আরুষির জীবনটা এলোমেলো হয়ে গেছিল? আজ আবার ও একই ভুল করে আরহা দিদিভাই আর আরুষিকে এভাবে দূরে সরিয়ে দিল। আরহা দিদিভাই এর বিয়েতেও এলো না। এতটা দম্ভ ওর। আফিফা খানও দীর্ঘশ্বাস ফেলে বলেন, তুমি নিজের নাতনি আরহার কথা ভাবছ। আরহাকে সামলানোর জন্য মাশরাফি, আরুষি সহ আমরা সবাই আছি। কিন্তু আমার তো আরুর জন্য ভীষণ খারাপ লাগে। মেয়েটা জীবনের সেই শুরু থেকে শুধু কষ্টই পেয়ে যাচ্ছে। নিজের মা বাবাকে হারানো, প্রথম প্রেগন্যান্সির সময় একা কষ্ট পাওয়া, আর আজ এই মধ্যবয়সে এসেও কষ্ট ওর পিছু ছাড়ছে না। মেয়েটা জনমদুঃখিনীই থেকে গেল। আমার এখন মনে হয় আরুর সাথে আরহামের বিয়েটা মেনে নেয়া আমার ঠিক হয়নি। ওদের আলাদা থাকাই উচিত ছিল, তাহলে মেয়েটা একটু সুখী হতে পারব। জানি না মৃত্যুর পর আমি বনুকে কিভাবে নিজের মুখ দেখাব। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৬। আরহা ও মাশরাফির বিয়ে সম্পন্ন হবার পর আরহা এসে উপস্থিত হয়েছে তাদের নতুন কক্ষে। ফুল দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো এই কক্ষেই আজ রাতে তাদের বাসর হবে। আরহা লজ্জায় মিয়ে যাচ্ছে। একটু আগেই রিয়াসা এসে এখানে তাকে বসিয়ে দিয়ে গেছে। রিয়াসা আরহাকে বলে গেছে এভাবেই থাকতে। তাই সে এভাবেই আছে। এদিকে রিয়াসা তার আরও কিছু বান্ধবীদের নিয়ে বাসর ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। তাদের সবাইকে পরামর্শ দিয়ে বলছে, এই শোনো, ভাইয়া যতই বলুক, ১০০,০০০-এর কম হলে কিছুতেই বাসর ঘরে ঢোকা হবে না। আমরা কত কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি বল, তার তো একটা দাম আছে নাকি? ঠিক। একটু পর মাশরাফি এলো। রিয়াসা তার পথ আটকে দাঁড়িয়ে বলল, ভাইয়া, এত ইজিলি বাসর ঘরে যাওয়া হবে না। আগে ১০০,০০০ টাকা দাও তারপর। মাশরাফি ভ্রু কুঁচকে বলে, এত টাকা নিয়ে কি করবি? এত কোথায়? আমরা প্রায় ১০০-১-২ জন বান্ধবী আছি। সবাই মিলে এনজয় করতে এটুকু তো লাগবেই।
আমি দিতে পারব না এত টাকা। তাহলে বেশ, আজ আর তোকে বাসরও করতে হবে না। মাশরাফি দীর্ঘশ্বাস ফেলে। সে জানে তার বোন যা নাছোড়বান্দা, এখন এই টাকা না দিলে তার বাসর সত্যি ক্যান্সেল হবে যাবে। অগত্যা পকেট থেকে 10,000 টাকা বের করে রিয়াসার হাতে দিয়ে বলে, এই নে আর খুশি হয়ে যা। রিয়াসা মাশরাফিকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। এরপর সে তার বান্ধবীদের নিয়ে চলে যায়। মাশরাফি বাসর ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। আরহা নড়েচড়ে বসে। মাশরাফি ধীর পায়ে এগিয়ে এসে আরহার পাশে বসে। আরহা লজ্জায় লজ্জাপ্তি লতার মতো মিয়ে যায়। মাশরাফি আরহার ঘোমটা তুলে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, মাশাল্লাহ, আমার বুকে তো অনেক সুন্দর লাগছে। আরহার দুই গাল লজ্জায় লাল হয়ে যায়। মাশরাফির বলা আমার বউ শব্দটা তার কানে বাজতে থাকে বারংবার। মাশরাফি আচমকা আরহাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেয়ে বলে, এত লজ্জা পেতে হবে না, স্বাভাবিক হও। আরহা স্বাভাবিক হবে কি? সে মাশরাফির বুকে মুখ লুকায়। মাশরাফি আরহার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার জীবনে অনেক কষ্ট আছে আমি জানি। এই বিয়েতেও কিছু কারণে তোমার বাবা অনুপস্থিত থাকায় তুমি সম্পূর্ণ খুশি নও। আমি তোমার এই আক্ষেপ তো দূর করতে পারব না, তবে কথা দিচ্ছি ভবিষ্যতে যাতে কখনো তোমায় আক্ষেপ করতে না হয় সেই ব্যবস্থা আমি করব। আরহা যেন ভরসা পায় মাশরাফির কথায়। মাশরাফি ধীরে ধীরে আরহার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে আসে। দুজনের নিঃশ্বাসের গতি বাড়ে। মাশরাফির ঠোঁট যখন আরহার ঠোঁট ছুল, আরহার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এটা তার জীবনে প্রথম এমন অভিজ্ঞতা, যেখানে শারীরিক নৈকট্য এমন মাদকতা নিয়ে এসেছে। আরহার চোখ বন্ধ হয়ে আসে। সে মাশরাফির শার্ট খামচে ধরে। মাশরাফি আলতো করে আরহার ঠোঁটে গভীর চুমু আঁকে। এই চুমুতে কোনো জোর ছিল না, ছিল শুধু আদর আর গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। আরহা প্রথম দিকে জ্বরসর থাকলেও ধীরে ধীরে তার দ্বিধা কেটে যেতে শুরু করে। মাশরাফির প্রতিটি স্পর্শে সে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করে। চুম্বনের গভীরতা বাড়তে থাকে, আর তাদের নিঃশ্বাসের গতিও তাল মিলিয়ে বাড়ে। মাশরাফি ধীরে ধীরে আরহাকে বিছানায় শুইয়ে দেয়, তবে তার চোখে মুখে ছিল পরম মমতা। সে আরহার কপালে, গালে, চোখের পাতায় হালকা চুমু এঁকে দেয়। আরহা লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু মাশরাফির স্পর্শগুলো তাকে সাহস যোগাচ্ছিল। সে অনুভব করছিল এই মানুষটি তাকে জোর করছে না, বরং প্রতিটি পদক্ষেপে তার সম্মতিকে প্রাধান্য দিচ্ছে। মাশরাফি মাঝে থেমে জিজ্ঞেস করে, আরহা, তুমি প্রস্তুত? আরহা ধীরে ধীরে মাথা নেড়ে বলে, হুম। এই একটা শব্দেই যেন মাশরাফির সব দ্বিধা দূর হয়ে যায়। সে আরহার দিকে আরও ঝুঁকে আসে। তাদের দেহ একে অপরের সাথে মিশে যায়, যেন দুটি নদী দীর্ঘযাত্রার পর অবশেষে সাগরে বিলীন হল। ঘরের মৃদু আলোয় তাদের ভালোবাসার দৃশ্য আরও রোম্যান্টিক হয়ে ওঠে। একে অপরের মধ্যে ডুবে যেতে থাকে তারা। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুমু যেন একে অপরের প্রতি তাদের গভীর অনুভূতি প্রকাশ করছিল। আরহা মাশরাফির প্রশস্ত বুকে মাথা রেখে অনুভব করে এক পরম শান্তি। এতদিন যে অস্থিরতা আর একাকিত্ব ছিল তার জীবনে, এই মুহূর্তে যেন সব দূর হয়ে গেছে। মাশরাফির বাহুডোরে সে নিজেকে নিরাপদ অনুভব করে। মাশরাফি আরহার চুলে বিলি কেটে দেয়, তার কপালে আলতো চুমু এঁকে বলে, এখন থেকে তোমার কোনো আক্ষেপ থাকবে না। আমি আছি তোমার পাশে। আরহার চোখ ভিজে আসে। এই মানুষটা সত্যিই তার সব কষ্ট দূর করতে চাইছে। তার বাবাকে পাশে না পাওয়ার কষ্টটা হয়তো মাশরাফি দূর করতে পারবে না, কিন্তু তার ভালোবাসায় আরহার মন ভরে ওঠে। মাশরাফি আরহার অশ্রুসিক্ত চোখ মুছে দেয়। মাশরাফি জিজ্ঞেস করে, কাঁদছ কেন? আরহা ফিসফিস করে বলে, খুশিতে। আমার মনে হচ্ছে আমি সব পেয়ে গেছি। মাশরাফি আরহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এই রাতের প্রতিটি মুহূর্ত তাদের জীবনে স্মরণীয় হয়ে রইল। এই বাসর রাত তাদের মধ্যে ভালোবাসার বীজ বুনে দিল। দুটি ভিন্ন মানুষ, দুটি ভিন্ন জীবনধারা, আজ একাকার হয়ে গেল একই ভালোবাসার সুতোয়। তাদের নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু হল এই রাতে, যেখানে শুধু প্রেমই নয়, ছিল পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা আর দায়িত্ববোধের প্রতিজ্ঞা। আমিনা মন খারাপ করে বসেছিল। তার প্রেগন্যান্সির ৮ মাস চলছে এখন। এই সময়ে তার মনের আনছান ভাব বেড়েছে। আজকাল জাইদও তার সাথে ঠিকভাবে কথা বলে না। সব সময় তাকে এড়িয়ে চলে। আমিনাও ইগো বজায় রাখার জন্য জাইদকে নিজে থেকে কিছু বলে না। তবে আমিনার কাছে এখন মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, যার খারাপ প্রভাব পড়বে তাদের সন্তানের উপর। তাদের সন্তান নিজের মা-বাবার এমন দূরত্ব দেখলে একটা সুস্থ শৈশব থেকে বঞ্চিত হবে। তাই আমিনা সিদ্ধান্ত নিল, আজ জাইদ ফিরলে সে জাইদের সাথে কথা বলে তাদের সম্পর্কটা আবার স্বাভাবিক করে নেবে।
আমিনা নিজের পেটে হাত বুলিয়ে বলে, তুমি চিন্তা করো না বাবু, তোমার বাবা মাকে তুমি একসাথে খুশি দেখবে। কিছু সময় পরেই জাইদ রুমে প্রবেশ করে। এক্ষুনি সে মাশরাফিদের বাড়ি থেকে ফিরল। আমিনা জাইদকে দেখেই তার দিকে এগিয়ে এসে বলে, তুমি এসেছ, একটু বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। জাইদ কাট কাট গলায় বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি খেয়ে এসেছি। আচ্ছা, তাহলে কাল সকালে কি খাবে বল, অনেক দিন থেকে তো আমি তোমার জন্য কিছু বানাই না, কাল না হয়। বাড়িতে রান্না করার জন্য মেইড আছে, তোমাকে এই অবস্থায় রান্নাঘরে যেতে হবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক সেটা আমি মেনে নেব না। ক্ষতি কেন হতে যাবে, আমি সাবধানে। সাবধানে? তুমি কিছু সাবধানে করতে জানো আদৌ? তুমি তো শুধু ধ্বংস করতে জানো, যেমন আমার সাথে আমাদের সংসারটা ধ্বংস করেছ। আমি তোমার এসব আদিক্ষেতা আর ভালো লাগছে না, বলেই জাইদ ওয়াশরুমে চলে যায়। আমিনা ক্রন্দনরত নয়নে বিছানায় শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আমিনা দেখে জাইদ তার পাশে না শুয়ে রুমে রাখা সোফায় শুয়েছে। এটা দেখে সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে জাইদের আচরণগুলো ভাবতে গিয়েই অন্যমনস্ক হয়ে তার হাত থেকে সাবান পড়ে যায়, আর সেই সাবানে পা ফসকে আমিনা পড়ে যায়। সাথে সাথেই গগনবিদারী চিৎকার করে ওঠে। জাইদ ছুটে এসে দেখে আমিনা ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। সে দ্রুত আমিনাকে কোলে তুলে নিয়ে বলে, আবারও সবকিছু ধ্বংস করে দিতে চাইছ। আমার সন্তানের কিছু হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। To be continue. অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৭। আরহা ও মাশরাফির বৌভাত আজকে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে তাদের বাড়িতে। আরুষিও সেই কাজে ব্যস্ত। এমন সময় আরুষির কাছে জাইদের কল আসে। আরুষি ফোনটা রিসিভ করতেই জাইদ অস্থির কণ্ঠে বলে, মাম্মা। আরুষি বুঝতে পারে জাইদ কোনো কারণে উদ্বিগ্ন। তাই সে বলে, কি হয়েছে জাইদ? তোমার গলার স্বর এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? জাইদ করুণ স্বরে বলে, মাম্মা আমিনা, ও ওয়াশরুমে স্লিপ করে পড়ে গেছে, আমাদের বাচ্চা, জানি না ওর কি হবে। আমি খুব চিন্তায় আছি মাম্মা। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে চাচি আর আকাশও যাচ্ছে আমার সাথে। আমি বুঝতে পারছি না কি হবে। আরুষিও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আমিনা ও নিজের নাতি নাতনির কথা ভেবে। তবুও তিনি নিজের ছেলেকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করো না জাইদ, আল্লাহকে ডাকো, তিনি সব ঠিক করে দেবেন। আমি খুব একা বোধ করছি মাম্মা। আমি আসছি, চিন্তা করো না। কলটা রেখেই আরুষি বেরিয়ে পড়েন। কাউকে কিছু বলেন না তিনি, যাতে উৎসবের আমেজ নষ্ট না হয়। কারণ এমনিতেই এত চড়াই উতরাই পেরিয়ে মাশরাফি ও আরহার বিয়েটা হলো, তাই তিনি চান না তাদের খুশির মুহূর্ত ভেস্তে যাক। এজন্য একাই বেরিয়ে পড়েন তিনি। আরহাকে বললে সে নিজের বৌভাত ফেলেই চলে যেতে চাইত। ওখানে গেলে আবার অপমানিত হতে হতো। তাই তিনি আরহাকেও ব্যাপারটা জানান না। জাইদ অটির সামনে সমানে পায়চারি করছে। শায়রা বসে বসে আল্লাহকে ডাকছেন। আকাশ শায়রার পাশেই বসে সান্ত্বনা দিচ্ছে। এমন সময় আরহাম খান চলে আসলেন। তিনি এসেই বললেন, আমিনা, ও কেমন আছে এখন? জাইদ বলে, জানি না আব্বু, ডাক্তার কোনো কিছু বলতে পারছে না। কিন্তু এসব কিভাবে হলো? সব দোষ আমিনার। ও ওয়াশরুমে গিয়ে পড়ে গেছে। একটুও সাবধানী নাও। যদি আল্লাহর দোয়ায় আমার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে, তাহলে আমি আমার সন্তানকে ১ সেকেন্ডের জন্য কাছছাড়া করব না। আমিনার কাছে একা তো রাখবই না। ওর উপর আমার আর কোনো বিশ্বাস নেই। এমন সময় আরুষিও সেখানে চলে আসলেন। আরহাম খান করুণ চোখে আরুষিকে দেখলেন। আরুষি তার দিকে ফিরেও তাকালেন না। সরাসরি জাইদের পাশে গিয়ে বলল, জাইদ, চিন্তা করো না, আমি এসে গেছি। জাইদ নিজের মাকে জড়িয়ে ধরে বলে, তুমি আশায় ভরসা পেলাম মাম্মা। আরহাম খান একটু দূরে সরে গেলেন। অটির ভেতরে সিজারের প্রস্তুতি চলছে। এদিকে আমিনা হঠাৎ করে ডাক্তারের উদ্দেশ্যে বলে, ডাক্তার, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে আমার এবং আমার সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে, তাহলে আপনারা দয়া করে আমার সন্তানকে বাঁচাবেন। আমার সন্তানের কিছু হলে আমার স্বামী খুব কষ্ট পাবে। উনি এই সন্তান নিয়ে ভীষণ আগ্রহী। এই সন্তানের কিছু হলে উনি আমাকেও ক্ষমা করবেন না। তাই দয়া করে আপনারা আমার সন্তানকে বাঁচাবেন। আমি চাই আমার জীবনের বিনিময়ে হলেও যেন আমার সন্তান এই পৃথিবীর আলো দেখে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে এবং আপনার সন্তানকে দুজনকেই বাঁচাব, একটু ভরসা রাখুন শুধু। অতঃপর আমিনার উপর চেতনানাশক প্রয়োগ করে সিজারের কার্যক্রম শুরু হয়।
বাইরে সকলের অস্থির পায়চারি চলছিল। একসময় ওটি থেকে বেরিয়ে আসেন ডাক্তার। তার মুখে হাসি। জাইদ এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে ডক্টর? আমার সন্তান ঠিক আছে তো? আকাশ জিজ্ঞেস করে, আমার আপু কেমন আছে? ডাক্তার বলেন, কংগ্রাচুলেশনস, আপনাদের ছেলে সন্তান হয়েছে। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। যদিও বাচ্চাটা নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে, তাই ওজন একটু কম, বাকি আর কোনো সমস্যা নেই তেমন। কিছুদিন একটু কেয়ার করলেই ঠিক হয়ে যাবে। জাইদের মুখে হাসি ফুটে ওঠে। আমার ছেলে। আরুষির সামনে এসে বলে, মাম্মা, আমার ছেলে হয়েছে। আমি বাবা হয়েছি। আরুষি ছেলেকে জড়িয়ে ধরেন। শায়রাও আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন তার মেয়ে ও নাতিকে সুস্থ রাখায়। আকাশও মামা হবার আনন্দে এগিয়ে আসে। আরহাম এগিয়ে এসে বলেন, আমি এখনই গোটা পাড়ায় মিষ্টি বিলি করছি। আমার নাতি হয়েছে, এর থেকে খুশির খবর আর হয় না। জাইদ ডাক্তারের উদ্দেশ্যে বলে, আমার সন্তানকে আমি কবে কাছে পাব? একটু অপেক্ষা করুন। জাইদ বলে, না, আর পারছি না। আমার সন্তানকে আমি ছাড়া আর কেউ আগলে রাখতে পারবে না। ওকে জলদি আমার কাছে এনে দিন। আরহা আজ বৌভাতে নিজের হাতে সবাইকে রান্না করে খাইয়েছে। মাশরাফি সব মুহূর্তে তার পাশে থেকেছে। কিন্তু নিজের মাকে না দেখে সে একটু চিন্তা করছিল। এমন সময় আরুষি ফোন করে আরহাকে খুশির খবরটা দিল। ফুফু হবার আনন্দে আরুষি খুশি হলেও তার খুশি মিলিয়ে গেল যখন সে ভাবল সে নিজের ভাইপোকে দেখতে পারবে না। কারণ আমিনা নিশ্চয়ই তাকে নিজের সন্তানের পাশে দেখতে চাইবে না। আরহা দীর্ঘশ্বাস ফেল। মাশরাফি আরহার মনের কথা বুঝতে পেরে তার কাঁধে হাত রেখে বলল, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ভাইপোকে তুমি দেখতে পারবে, তাকে কোলে নিতে পারবে আর তার সাথে আনন্দ করতে পারবে। মাশরাফির কথা শুনে আরহা কিছুটা ভরসা পায়। আমিনাকে সাধারণ কেবিনে শিফট করা হয়েছে। তার জ্ঞান ফিরলেও সে এখনও শয্যাশায়ী। বাচ্চাকে জাইদ নিজের কাছে রেখেছে। একে একে আকাশ, শায়রা, আরহাম সবাই তার সাথে দেখা করতে এলেও জাইদ আমিনার সাথে এখনও দেখা করতে আসেনি। এই ব্যাপারটা আমিনাকে পীড়া দিচ্ছে। জাইদ নিজের ছেলেকে কোলে নিয়ে বসেছিল। আরুষি তার পাশে বসে বলে, শুধু নিজের ছেলেকেই আদর করলে হবে? যাও গিয়ে আমিনারও খোঁজ নিয়ে এসো। জাইদ কিছুটা বিরক্তির সুরে বলে, ডাক্তার তো বলল আমিনা ঠিক আছে। আমি না হয় পরে গিয়ে দেখা করব। আপাতত আমার ছেলের সাথে সময় কাটানোটা বেশি জরুরি। আরুষি দীর্ঘশ্বাস ফেলে নিজেই যান আমিনার সাথে দেখা করতে। আমিনা দুচোখ বন্ধ করে শুয়েছিল। আরুষি তার শিয়রের পাশে এসে বসে, আমিনা। আমিনা চোখ খুলে বলে, বড় আম্মু, তুমি এসেছ? কেমন আছ তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। আচ্ছা, আমার বাবু কোথায়? তোমাদের বাবু জাইদের কাছে। ও নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বাবুকে খুব আদর করছে ও, তাই না? হুম। বড় আম্মু, আপনি আবার বাড়িতে ফিরে আসুন না। আপনার প্রতি তো আমাদের কারও কোনো রাগ নেই। আপনি নেই জন্য জাইদ সবসময় মন খারাপ করে থাকে। আমাদের সংসারটা কেমন এলোমেলো হয়ে গেছে। আর আরহারও তো এখন বিয়ে হয়ে গেছে। ওকে তো আর আপনাকে সামলাতে হবে না। আপনি তো বুঝবেন, ওর প্রতি আমাদের রাগ থাকাটা স্বাভাবিক। কিন্তু আপনি কেন শুধু শুধু এভাবে দূরে থাকছেন? আরুষি বলেন, তুমি নিজেও এখন মা হয়েছ আমিনা। তোমার সন্তান আর একটু বড় হোক, তারপর তুমি আমার অবস্থা বুঝতে পারবে। একজন মায়ের কাছে তার সন্তানের থেকে মূল্যবান আর কিছুই হয় না। সে তার সন্তান যতই ভুল করুক না কেন। আরহাকে যেভাবে ওই বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, তারপর যতদিন না ওকে আবার সসম্মানে বাড়িতে অভ্যর্থনা জানানো হবে ততদিন আমার পক্ষে ওখানে ফেরা সম্ভব না। বলেই আরুষি বেরিয়ে আসেন। আমিনা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু আমি যে এত সহজে আরহাকে ক্ষমা করতে পারব না। ওর জন্য আমি নিজের বাবাকে হারিয়েছি। এই ক্ষত কি এত সহজে শুকাবে? To be continue. অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৮। আমিনা কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরল। তার সন্তানকেও ফেরানো হয়েছে তার সাথে। আমিনার ছেলে অবশ্য সবসময় জাইদের কাছেই থাকে। আমিনা বিছানায় শুয়েছিল আর জাইদ ছেলেকে নিজের কোলে নিয়েছিল। আমিনা আচমকা বলে ওঠে, বাবুকে একটু আমার কাছে দাও। আমি ওকে একটু নেই। জাইদ বিরক্তির সাথে বলে, তুমি একটা সিজারিয়ান মা, তাই তোমার শরীর দুর্বল। এই অবস্থায় তোমার কোলে আমাদের বাবুকে দিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না, বুঝলে? এমনিতেই তোমার বেখেয়ালির জন্য কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমিনা দীর্ঘশ্বাস ফেলে। আর বেশি তর্ক করে না। কিছু সময় পর আকাশ চলে আসে।
সে এসেই বলে, আরে আমার মামা, কি সুন্দর হয়েছে। ভাইয়া, ওকে একটু আমার কোলে দাও। জাহিদ বলে, তুমি হাত ভালো করে ধুয়ে এসেছ? হ্যাঁ, আমি হাত স্যানিটাইজিং করেই এসেছি। কতক্ষণ আগে স্যানিটাইজ করেছ? এই 1-0 মিনিট আগে। এখন আবার স্যানিটাইজ করো, তারপর আমার বাবুকে কোলে নিবা। আমি ওকে নিয়ে কিছু ঝুঁকি নিতে চাই না। আকাশ আমিনার দিকে তাকায়। আমিনা ইশারা করে আকাশকে জাহিদের কথা শুনতে বলে। অগত্যা আকাশ জাহিদের সামনে আবারও হাত স্যানিটাইজ করে। এরপর কোলে নেয়। জাহিদ বলে, সাবধানে, আস্তে করে ধরবে। বাচ্চাদের বেশি জোরে ধরতে নেই। ওদের শরীরের হাড় অনেক নরম হয়। আমি জানি সেটা ভাইয়া। আমিনা তার ছেলেকে স্তনদুগ্ধ পান করাচ্ছিল। একটু খাওয়ার পর বাচ্চাটা আর খেতে চাইছিল না। কিন্তু যেহেতু বাচ্চাটার ওজন স্বাভাবিকের থেকে কম, তাই সায়রা আমিনাকে বলেন, আর একটু খাওয়ানোর চেষ্টা কর। অগত্যা আমিনা কিছুটা জোর করে খাওয়ানোর চেষ্টা করে, যার ফলে তার ছেলে কাঁদতে শুরু করে দেয়। আমিনা তাকে থামানোর চেষ্টা করে, এমন সময় জাহিদ এসে বলে, হচ্ছেটা কি এসব? আমিনা বলে, দেখো না, ও কিছুতেই খেতে চাইছে না। জাহিদ এগিয়ে এসে রাগী কণ্ঠে বলে, তুমি কেমন মা যে নিজের সন্তানকে ঠিকমতো খাওয়াতে পারছ না? আর পারবেই বা কি করে? তুমি তো শুধু সবকিছু নষ্ট করতে পারো, ভালো কোনো কিছুই তো করতে পারো না। এসব তুমি কি বলছো জাহিদ? একদম ঠিক বলছি। আমার ছেলেকে আমার কোলে দাও। আমি ওকে খাওয়াচ্ছি। প্রয়োজনে আমি ওকে ফর্মুলা মিল্ক খাওয়াবো। তবুও তোমার জন্য আমার ছেলেকে আমি কাঁদতে দেখতে পারব না। আমিনা জাহিদের কথাটা শুনে আঘাতপ্রাপ্ত হয়। তার চোখে জল চলে আসে। আমিনা বলে, আমি বাবুর মা জাহিদ। আর তুমি বলছ আমার কারণে আমাদের বাচ্চা কাঁদছে। হ্যাঁ, যা সত্য তাই বলছি। বলেই সে নিজের ছেলেকে নিজের কোলে নেয়। সায়রা বলেন, জাহিদ, একটা বাচ্চার জন্য তার মায়ের বুকের দুধ বেশি জরুরি। যেসব বাচ্চার মা মারা যায় তারা কি না খেয়ে থাকে? আমিনার দুচোখ বেয়ে জল পড়তে থাকে জাহিদের এই কথা শুনে। সে গুঙিয়ে উঠে বলে, কিন্তু আমি এখনো বেঁচে আছি জাহিদ। তোমার থাকা আর না থাকা তো একই রকম। তুমি এখনো এটাই জানো না কিভাবে একটা বাচ্চার কেয়ার করতে হয়। তাই তোমার ভরসায় আমি নিজের ছেলেকে বড় করতে পারব না। আমি ঠিক করেছি, প্রয়োজনে একজন আয়া রাখব ওর দেখভালের জন্য। সায়রা খান বলেন, এর কি প্রয়োজন জাহিদ? আমরা সবাই তো আছি। আয়ারা ট্রেনিং নেয় কিভাবে বাচ্চাদের সামলাতে হবে। তাই ওনাদের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর এমনিতেই অনেক কষ্টে আমি নিজের ছেলেকে পেয়েছি, তাই ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। বলেই সে নিজের ছেলেকে নিয়ে চলে যায়। আমিনা ওভাবেই কাঁদতে থাকে। আরহা ঘরে চুপচাপ বসেছিল। মাশরাফি রুমে এসে আরহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আরহা সামান্য হেসে বলে, তুমি? হুম, আমার বুয়ের কি মন খারাপ? কিছুটা। কেন? জানি না। আমার কেন জানি, আমার ভাইপোর সাথে দেখা করতে খুব ইচ্ছা করছে। কিন্তু আমি তো বলেছি দেখা করাবো। আমার উপর তোমার ভরসা নেই। ভরসা আছে তবে। আচ্ছা, আমি জাহিদের সাথে কথা বলবো, ও সব কিছু ম্যানেজ করবে। এখন তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন? আরে, আর 1 সপ্তাহ পর তোমার মেডিকেল ক্লাস শুরু হবে। তখন তুমি এত ব্যস্ত হয়ে যাবে যে আমরা একসাথে সময় কাটানোর সুযোগই পাব না। আমাকেও আবার জাতীয় টিমে চান্স নেয়ার জন্য কয়েকটা ম্যাচ খেলতে হবে। তাই এখনই যত আনন্দ করার করে নেই। পরে আর সময় পাব না। তাই আমি ঠিক করেছি, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায় যাব ঘুরতে? শহর থেকে অনেক দূরে, প্রকৃতির কোলে। আরহা হেসে ফেলে। এমন সময় রিয়াসা এসে বলে, ভাইয়া, ভাবি তোদের থেকে দোয়া চাই আমার। মাশরাফি বলে, দোয়া? কিসের জন্য? রিয়াসা হেসে বলে, আমি আগামীকাল ইলস এক্সাম দেব, তার জন্য। মাশরাফি অবাক হয়ে বলে, কি? আগে তো বলিসনি। আরহাও অবাক হয়ে বলে, তুই না গায়িকা হতে চেয়েছিলি, তাহলে এখন আবার ইলস? কি অবাক হলি তো? আমি এভাবেই সবাইকে সারপ্রাইজ করে দিতে চেয়েছিলাম। তাই কাউকে কিছু না বলে এভাবে এতদিন গোপনে প্রস্তুতি নিয়েছি। কিন্তু হঠাৎ ইলস কেন? রিয়াসা বলে, গায়িকা হওয়ার পাশাপাশি আমার আরও একটা ইচ্ছা আছে। সেটা হলো আমার স্বপ্নের দেশ কানাডায় যাওয়া। সেই জন্যই মূলত এটা করা। আমি আব্বু আম্মুকেও জানিয়েছি। তারা রাজি হয়ে গেছে। মাশরাফি বলে, আমিও তোকে সম্মতি দিলাম। আমার বোনের সুখেই আমার সুখ। তোর স্বপ্ন পূরণে যেভাবে সাহায্য করা দরকার আমি করব। এখন যা, ভালো করে পড়াশোনা কর। ইলট স্কোর কিন্তু কমপক্ষে 8 আনতে হবে। বুঝলি? আচ্ছা ভাইয়া। আরহাও খুশি হয়ে বলে, যাক,
তোর এই স্বপ্নের ব্যাপারে তো আগে বলিসনি, তবে আমি দোয়া করি যেন তোর এই স্বপ্ন পূরণ হয়। এরপর আরহা ও মাশরাফি বেরিয়ে পড়ে ঘুরতে। আমিনা ড্রয়িং রুমে বসেছিল আকাশ ও শায়রার সাথে। শায়রা আমিনার ছেলেকে কোলে নিয়ে আসে। আচমকা জাইদ একজন মহিলাকে সাথে নিয়ে ভেতরে এলেন। আমিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, উনি কে? জাইদ বলল, উনি একজন প্রশিক্ষিত আয়া। আমাদের সন্তানের দেখভালের জন্য আমি ওনাকে এনেছি। আমিনা কাতর স্বরে বলল, তুমি সত্যি সত্যি আয়া আনলে? আমার থেকে একজন বাইরের মানুষের প্রতি তোমার ভরসা এত বেশি? অবশ্যই। তোমাকে আমি কিভাবে ভরসা করব বলতে পারো? তোমার জন্য আমার মা বোন আজ বাড়ি ছাড়া। আমার সন্তানেরও কত বড় ক্ষতি হতে যাচ্ছিল তোমার অসাবধানতার জন্য। এখন তোমার ভরসায় আমি নিজের সন্তানকে রাখব না। উনি প্রশিক্ষিত, ওনার উপর ভরসা করা যায়। আমিনা তার ছেলেকে কোলে নিয়ে বলে, আমি আমার বাবুকে পেটে ধরেছি। আমার থেকে এই মহিলা ওকে ভালো সামলাবে এটা কিভাবে সম্ভব? জন্ম দিলেই যে ভালো সামলাবে এমন না। তুমি ভালো কিছু পারো না, পারো সবকিছু ধ্বংস করতে। To be continue. জাইদের আচরণগুলো কি ঠিক? আপনাদের কি মনে হয়? অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭৯। আমিনা জাইদের কোল থেকে নিজের ছেলেকে নিয়ে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। জাইদ বিরক্তির চোখে তাকায়। আমিনা স্পষ্ট করে বলে দেয়, আমি থাকতে আমার বাবুর দেখভালের জন্য কোনো আয়া লাগবে না, তুমি ওকে চলে যেতে বলো। জাইদ বলে, আমি যা করছি আমার ছেলের ভালোর জন্য করছি। তোমার কথা আমি মানব না। তোমায় আমার কথা মানতে হবে। কারণ আমি আমার বাবুর মা। আর একজন সন্তানের উপর সবথেকে বেশি অধিকার তার মায়ের। জাইদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মানে এই বিষয়েও তুমি নিজের জেদ বজায় রাখবে, তাই তো? সব কিছুতে তোমার এত জেদ। তোমার এই জেদের জন্য আমার মা বোন আজ এ বাড়িতে নেই। এখন তুমি আবারও সেই জেদ দেখাচ্ছ। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার এই জেদের জন্য যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার আমার সম্পর্ক শুধু আমাদের সন্তানের কারণেই কিন্তু টিকে আছে। বলেই জাইদ চলে যায়। আমিনা জাইদের পিছন পিছন রুমে যায়। তার কোলে তাদের ছেলে। আমিনা জাইদের উদ্দেশ্যে বলে, আমার সাথে এমন করছো কেন জাইদ? তুমি তো আমায় ভালোবাসতে, কত যত্ন করতে আমার। আমি আমার আগের জেদি ছেলেটাকে খুব মিস করছি। তুমি আবার আগের মতো হয়ে যাও না। জাইদ রাগী স্বরে বলে, তোমার এসব ন্যাকামো আমার একদম ভালো লাগছে না। এত কিছুর পরেও তুমি চাইছ আমি তোমার সাথে স্বাভাবিক হই। আচ্ছা, হব। তার আগে তুমি আমার মা বোনকে আবার ফিরিয়ে আনো। আমাদের পরিবারকে আবার আগের মতো করে দাও। বড় আম্মুকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি ওনাকে ফিরতেও বলেছি, কিন্তু কিন্তু কি? তোমার সমস্যা আরহাকে নিয়ে, তাই তো? তুমি কেন বুঝতে চাইছ না যে একটা অ্যাক্সিডেন্ট? আমি জানি এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও এটা তো অস্বীকার করতে পারবে না যে আরহার জন্য আমার আব্বু মারা গেছে। তার থেকে বড় কথা, আরহা দিনের পর দিন আমাদের থেকে এই সত্যটা আড়াল করেছে। আমার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখো তো আপনার কেমন লাগত? খুব সহজে কি সবটা মানতে পারতে তুমি? তোমার সাথে কথা বলাই বেকার। এখন আমার ছেলেকে আমাকে দিয়ে চলে যাও। তোমার এসব ফালতু কথা শুনে ছেলে ভয় পাচ্ছে। বলেই জাইদ তাদের ছেলেকে কোলে নেয়। আরহা, মাশরাফি আজ একসাথে ঘুরেছে, একসাথে খেয়েছে। সারাটা দিন আনন্দের সহিত কাটিয়ে এখন তারা বাড়িতে ফিরল। তাদের ফিরতে দেখেই রিয়াসা আনন্দের সহিত এগিয়ে এসে বলল, ভাইয়া, কাল আমার এক্সাম, তুমি আমায় নিয়ে যাবে তো? আর আরহা, তোকেও কিন্তু আমার পাশে থাকতে হবে। তাহলে আমি ভরসা পাব। আরহা বলে, অবশ্যই থাকব। তবে আরহার মুখটা মলিন ছিল। মাশরাফি সেটা বুঝতে পেরে ফোন বের করে জাইদকে কল দেয়। কিছুক্ষণ পর জাইদ ফোনটা রিসিভ করলে আড়ালে গিয়ে তার সাথে কিছু কথা বলে। কথা শেষ হতেই ফোনটা আরহার হাতে দিয়ে বলে, নাও, তোমার ব্রো কথা বলবে। আরহা ফোনটা হাতে নিয়ে বলে, হ্যালো ব্রো, তুমি কেমন আছ? আর আমাদের পুচকে সোনা কেমন আছে? আমিনা আপু ভালো আছে তো? সবাই খুব ভালো আছি আমরা। তুমি তোমার খবর বলো সিস, নতুন সংসার কেমন কাটছে? খুব ভালো। যাক, নিশ্চিত হলাম। তুমি আমার ছেলের সাথে দেখা করতে চাও। আরহা মাথা নাড়ায়। বেশ, কাল চলে এসো মাশরাফির সাথে। আমি তোমাদের দেখা করার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ব্রো। আরে ধন্যবাদের কি আছে? তুমি ওর ফুফুমনি হও, তোমার অধিকার আছে ওর উপর। আরহা খুব খুশি হয়। তার মন প্রফুল্ল চিত্তে নেচে ওঠে। আমিনা তার ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে রেখেছিল।
ছেলেটার শরীর ভালো নেই, কাল ওকে আবার টিকা দিতে নিয়ে যেতে হবে। এমন সময় জাহিদ ফিরল অফিস থেকে। সে এসেই আমিনাকে দেখে বলল, বাবু কেমন আছে? দেখি ওকে আমার কোলে দাও তো। জাহিদ তাদের ছেলেকে কোলে নিতেই বুঝতে পায় ছেলের জ্বর এসেছে। সে দ্রুত ছেলেকে কোলে নিয়ে বলে, বাবুর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি আমাকে জানাওনি কেন? আমিনা বলে, আম্মু বলল যে ছোট বাচ্চার এমন জ্বর আসা স্বাভাবিক। আমি ঘরোয়া কিছু টোটকা চেষ্টা করেছি। চুপ। একদম চুপ। তোমার ভরসায় ছেলেকে রেখে অফিস যাওয়াই আমার উচিত হয়নি। তোমার জন্যই আমার ছেলে অসুস্থ হয়েছে। এসব তুমি কি বলছো জাহিদ? আমার জন্য? তুমি একটা অপয়া। তোমার সংস্পর্শে যা থাকবে তাই এমন হবে। তোমার সাথে বিয়ের পর যেভাবে তুমি আমার জীবনটা নষ্ট করছো সেভাবেই আমার ছেলের জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছ। এদের মধ্যে বাবু কাঁদতে শুরু করতেই জাহিদ বলে, কাঁদে না বাবু, পাপা এসে গেছে। পাপা তোমায় ডাক্তারের কাছে যাবে। বলেই সে ছেলেকে আগলে নেয়। আমিনা বসে বসে অশ্রুপাত করতে থাকে। আরহা এসে দাঁড়িয়েছে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে। মাশরাফিও আছে তার সাথে। একটু পর জাহিদ তার ছেলেকে নিয়ে সেখানে চলে এলো। জাহিদকে দেখেই আরহা এগিয়ে এলো। জাহিদ তার ছেলেকে আরহার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দেখো বাবু, তোমার ফুফুমণি তোমার সাথে দেখা করতে এসেছে। আরহা তার ভাইপোকে কোলে নিয়ে বলে, বাহ, আমার ভাইপো কি সুন্দর দেখতে হয়েছে। একদম ভাইয়ার কার্বন কপি। কারো নজর না লাগুক। আরহা বাচ্চাটার শরীর গরম দেখে বলে, ভাইয়া, ওকে তো অসুস্থ মনে হচ্ছে। গা ভীষণ গরম। জাহিদ বিরক্তির স্বরে বলে, আর বলিস না। এই আমিনা এত বেশি কেয়ারলেস যে কি বলব। বাচ্চার জ্বর হয়েছে আমাকে বলেও নি। আরহা বলে, ব্রো তুমি আবার এটা নিয়ে আপুর সাথে বেশি রাগারাগি করছো নাকি? আপুর কিন্তু এতে দোষ নেই। ছোট বাচ্চাদের এমন জ্বর আসা স্বাভাবিক। তুই আর আমিনার হয়ে তর্ক করিস না। ওর সাথে সংসার করারই আমার কোনো ইচ্ছা নেই। শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। ব্রো, এরকম কথা বলবে না। একজন বাচ্চার জন্য মা বাবা দুজনেরই প্রয়োজন। আমি জানি আমিনা আপুর উপর তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আমি নিজেও আমিনা আপুর ব্যবহারে অনেক কষ্টে পেয়েছি। কিন্তু আপুর দিক থেকেও ও একদম ঠিক। আচ্ছা, আমি তাহলে বাবুকে ডাক্তার দেখিয়ে আনি। হুম, যাও। আর আমিনা আপুর উপর বেশি রাগারাগি করবে না। সম্পর্কটা শুধু শুধু খারাপ করে লাভ নেই। আমি তো আশা করি একদিন আমাদের সবার সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হবে। পরের দিন আমিনা সায়রা খানকে সাথে নিয়ে হাসপাতালে এসেছে তার ছেলেকে টিকা দেওয়ানোর জন্য। সায়রা খান আমিনাকে বলে, ভয় পাস না আমিনা। আমিনা বলে, আমার সত্যি ভীষণ ভয় লাগছে আম্মু। অতটুকু বাচ্চা কিভাবে কষ্ট সহ্য করবে? ওকে কাঁদতে দেখলে তো আমারই অসহায় লাগে। তার উপর ওর শরীরে জ্বর। আমি শুনেছি টিকা দিলে নাকি শরীর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু টিকা দেয়া তো জরুরি। হুম। জানি না, জাহিদ আজকাল এভাবে রিয়্যাক্ট করে তাই আমার খুব ভয় করে। কিছু হবে না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আমিনা সায়রা বেগমের সাথে হাসপাতালের 2 তলায় ওঠে। অতঃপর সায়রা বেগম কিছুটা অসুস্থ বোধ করায় বাইরেই বসে পড়েন। আমিনা তার ছেলেকে নিয়ে ভেতরে টিকা দিতে নিয়ে যায়। নিজের ছেলেকে ভরসা দিতে বলে, ভয় পেও না বাবু, বেশি লাগবে না। তবুও টিকা দেওয়ার সময় বাচ্চাটা কেঁদে ওঠে। আমিনার চোখেও জল চলে আসে। টিকা দেয়া শেষ হতেই হঠাৎ আমিনা বাইরে থেকে চিৎকার শুনতে পায়, আগুন, আগুন! ভয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে সে। টু বি কন্টিনিউ। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 80। আমিনা তার ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে। যদিও তার নিজেরই ভয় লাগছিল তবু সে নিজের ছেলের কাঁধে হাত রেখে বলে, ভয় পেও না বাবু, মাম্মা আছে তো, মাম্মা তোমার কিছু হতে দেবে না। নিজের জীবনের বিনিময়ে হলেও তোমাকে রক্ষা করবে। বলেই আমিনা দ্রুত গতিতে বাইরে আসে। বাইরে এসেই দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য। চারিদিকে আগুনে ছেয়ে গেছে। আমিনা তার ছেলেকে বুকের আরও কাছে নিয়ে আসে। চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। আমিনার এমনিতেই কিছুটা শ্বাসকষ্টের সমস্যা আছে। তাই এই পরিস্থিতিতে টিকে থাকতে তার ভীষণ অসুবিধা হচ্ছিল। তার উপর সে বাইরে বেরিয়ে সায়রা খানের কোনো খোঁজ পায় না। কয়েকবার সে আম্মু বলে ডেকে ওঠে তবুও কোনো সাড়া পায় না। এর মধ্যে সে লক্ষ্য করল অনেক মানুষ এদিকেই দৌড়ে আসছে। তাই সে নিজের ছেলেকে শক্ত করে আঁকড়ে ধরে একপাশে সরে যায়। চারিদিকে ধোঁয়া দেখে আমিনা বুঝতে পারছিল না এখন কোন দিকে যাবে। কিছু মানুষকে অনুসরণ করে সে সিঁড়ির দিকে গিয়ে দেখতে পায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু নিচে নামার জন্য এছাড়া আর কোনো উপায় নেই।
আমিনা তাই চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে বলে, হায় আল্লাহ, তুমি দেখো, আমার যাই হয়ে যাক আমার সন্তান যেন বহাল তবিয়তে থাকে। বলেই সে সামনের দিকে এগোয়। আগুনের তেজ অনুভব করতে পারে সে চোখ বন্ধ করে বলে, আল্লাহ, এটুকু সহ্য করার ক্ষমতা দাও। আমিনা ওই আগুনের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তার হাতের কিছু অংশ আগুনে পুড়ে যায়। তবুও সে নিজের ছেলেকে শক্ত করে আঁকড়ে রাখে। তার শরীরে আগুনের আঁচও লাগতে দেয় না। এদিকে পরিবেশ একদম স্বাভাবিক ছিল। আমিনার হাত পুড়ে গেলেও সে নিজের সন্তানকে সুস্থ রাখতে পেরেছে দেখে মৃদু হাসে। নিজের ছেলের কপালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমরা ভালো আছি বাবু। মাম্মা তোমার কিছু হতে দেয়নি। আমিনার হাত তখন ভীষণ যন্ত্রণা করছিল। তবুও এসব কিছু তার কাছে ভীষণ ফিকে মনে হচ্ছিল। তবে সুরক্ষিত স্থানে পৌঁছেও সে নিজের মাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ আমিনার ফোন বেজে ওঠে। আমিনা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে সায়রা খান বলেন, আমিনা, মা কোথায় তুই? তুই সুরক্ষিত আছিস তো? কথা বলার সময় তিনি ভীষণ কাশছিলেন। আমিনা বলে ওঠে, আমি একদম ঠিক আছি আম্মু। কিন্তু তুমি কোথায়? আমি তোকে খুঁজতে ডাক্তারের কেবিনে প্রবেশ করেছিলাম। কিন্তু এখানে এসে তোকে পেলাম না। এখন এখানে চারিদিকে আগুন দাউ দাউ করছে। আমি বের হবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। অসহায় কণ্ঠে বলেন সায়রা খান। আমিনা ঘাবড়ে যায়। বলে, তুমি চিন্তা করো না আম্মু। আমি আসছি তোমাকে বাঁচাতে। সায়রা বলেন, না, তোকে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে হবে না। তুই তোর ছেলেকে সামলা। আমি কোনো না কোনো উপায় বের করে নেব। না আম্মু, আমি আব্বুকে হারিয়েছি, তোমাকে হারানোর কোনো ঝুঁকি নিতে পারব না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বলেই আমিনা যেতে উদ্যত হয়। এমন সময় তার খেয়াল হয় নিজের ছেলের দিকে। এই ছোট বাচ্চাকে নিয়ে আবারও উপরে যাবার ঝুঁকি নিতে পারবে না সে। কি হবে তার মাকেও যে তাকে বাঁচাতে হবে। আমিনা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় সে দেখতে পায় একজন নার্স তার দিকে ছুটে আসছে। তিনি এসেই বলেন, ম্যাম, এদিকে আসুন। আপনার হাত তো পুড়ে গেছে। আসুন আমি ব্যান্ডেজ করে দেই আপনার হাতে। আমিনার নার্সটিকে দেখে মনে হয় ইনি ভালো মানুষ। তাই সে নার্সকে ভরসা করে বলে, আমার হাতে আপাতত ব্যান্ডেজ করতে হবে না। আপনি আমার একটা উপকার করতে পারবেন প্লিজ? কী উপকার ম্যাম? আসলে আমার মা দ্বিতীয় তলায় আগুনে আটকে গেছে। আমার তাকে বাঁচাতে যেতে হবে। কিন্তু আমার বাবুকে নিয়ে দ্বিতীয় তলায় যাবার ঝুঁকি আমি নিতে পারব না। তাই আপনি যদি ওকে সামলান তাহলে অনেক ভালো হয়। তাহলে আমি ওখানে গিয়ে মাকে বাঁচাতে পারব। কিন্তু ম্যাম, উপরে তো অনেক আগুন। কিছু হবে না। আমি কলেজে থাকতে ট্রেনিং নিয়েছিলাম এরকম পরিস্থিতিতে কিভাবে উদ্ধার অভিযান চালাতে হয়। আপনি শুধু আমার বাবুকে সামলান। আর ওকে নিয়ে বাইরে চলে যান। মেইন গেটে তো আগুন লাগেনি। অগত্যা নার্সটি রাজি হয়। আমিনা নিজের ছেলের কপালে চুমু দিয়ে বলে, তুমি এখন একটু এই আন্টির কাছে থাকো বাব্বু। মাম্মা নানিকে নিয়ে আসছি। বলেই সে নিজের ছেলেকে নার্সের কোলে দিয়ে দ্বিতীয় তলায় যেতে উদ্যত হয়। নার্সটিও তার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। দ্বিতীয় তলায় যেতে গিয়ে ধোঁয়ায় আমিনার দম বন্ধ হবার উপক্রম হয়। এবার তার পায়ের কিছু অংশেও আগুন লাগে, তবু সে কোনো কিছুর পরোয়া না করে দ্বিতীয় তলায় যায়। সেখানে গিয়ে ডাক্তার কেবিনে যায়। সেখানে এক কোণায় আগুনের লেলিহান শিখায় আটকে ছিলেন সায়রা খান। আমিনা তাকে দেখেই বলে ওঠে, আম্মু, তুমি ঠিক আছো? কিন্তু সায়রা খান কোনো সাড়া দেন না। কারণ ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমিনা সাবধানের সহিত এগিয়ে গিয়ে অনেক কষ্টে সায়রা খানকে উদ্ধার করে। অতঃপর নিজের কাঁধে করে তাকে নিয়ে আসতে থাকে। হাসপাতালে অগ্নিকাণ্ডের নিউজ শুনেই পুরো খান পরিবার হাসপাতালের বাইরে এসে উপস্থিত হয়েছে। আরহাম, আকাশ, জাইদ সবাই এসেছে এখানে। একই সাথে আরুষিও এসেছেন খবর পেয়েই। আরহা ও মাশরাফি রিয়াসাকে নিয়ে ইলস পরীক্ষা দিতে গেছে। তারা এখনও খবর পায়নি, তাই আসা হয়নি। জাইদ ভীষণ পাগলামো করছিল। বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু বাইরে ততক্ষণে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকরা এসে গেছে। তারা তাকে সেখানে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। কিছু সময় পর ফায়ার সার্ভিসের লোকরা আমিনা ও সায়রা খানকে উদ্ধার করে নিয়ে আসেন। তাদেরকে দেখেই খান পরিবারের সবাই যেন জান ফিরে পায়। আরুষি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এমন সময় জাইদ খেয়াল করে তারা সুস্থ হয়ে ফিরলেও তার ছেলে এখানে নেই। সায়রা খান অজ্ঞান থাকায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আমিনারও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। জাইদ এগিয়ে এসে আমিনাকে বলে, আমার ছেলে কোথায়? আমিনা বলে, বাবু, ওকে তো আমি একজন নার্সের কোলে।
আমিনার পুরো কথা শেষ না হতেই জাহিদ বলে, একজন নার্সের কোলে মানে? আমাদের ছেলেকে কোথায় রেখেছ তুমি এই অগ্নিকাণ্ডের মাঝে? এতটা কেয়ারলেস কিভাবে হলে তুমি? আরুষি এগিয়ে এসে বলেন, শান্ত হও জাহিদ, ওর অবস্থাটা দেখো, পুড়ে গেছে বেচারি। ওকে একটু স্বাভাবিক হতে দাও। আমিনা সমস্ত ঘটনা বলে। সব শুনে জাহিদ বলে, তুমি কিভাবে আমাদের ছেলেকে এভাবে একজনের কাছে দিয়ে দিলে? এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তার দায় কে নেবে? আমিনা বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর ওই নার্সকে দেখে ভালোই মনে হলো। একটু খোঁজ নিলেই। আমিনার পুরো কথা শেষ হবার আগেই জাহিদ আমিনার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমিনা হতবাক। আরুষি বলেন, এটা কি করছো তুমি? মেয়েটার একেই এই অবস্থা তার উপর। জাহিদ বলে, তুমি চুপ করো মাম্মা। এই মেয়েটা আমার জীবন নষ্ট করে দিয়েছে তোমাকে আর আরহাকে, ওর জন্য বাড়ির বাইরে যেতে হয়েছে। আজ ওর জন্য আমার ছেলেকেও আমি হারিয়ে ফেললাম, এর জন্য আমি ওকে কখনো ক্ষমা করব না। আজ যদি আমি নিজের ছেলেকে খুঁজে না পাই তাহলে ওর সাথে আমার সম্পর্ক সারা জীবনের জন্য শেষ। To be continue. জাহিদ কি ঠিক না ভুল?